তোমার কোনো ধারণা আছে শুভা তুমি কি ভুল করেছ? আর এই ভুলের শাস্তি হিসেবে আমি তোমার সাথে যা ইচ্ছে তাই করতে পারি। কথাটা বলেই হাতে কাঁচি নিয়ে শুভার চুলের দিকে এগোয় রৌশন। ভয় শুভার আত্মা শুকিয়ে যাচ্ছে। রৌশন কি তাহলে এখন সত্যিই তার প্রিয় চুলগুলো কেটে ফেলবে? মাথায় হাত রেখে পেছনের দিকে যাচ্ছে শুভা আর রৌশন বাঁকা হেসে সামনের দিকে এগোচ্ছে। পিছাতে পিছাতে একদম দেয়ালের সাথে লেগে গেছে শুভা। না, যাওয়ার আর কোনো পথ নেই। রৌশন এখন কোথায় পালাবে শুভা? বাঁকা হেসে। শুভা রৌশন প্লিজ এমনটা করবেন না। ভয় কেঁদে দেওয়ার উপক্রম, ক্ষমা করে দিন প্লিজ। কিন্তু রৌশন শুভার কথা কানে নিল না। শুভার বিনুনি করা চুলগুলো ধরে ক্যাচক্যাচ করে সব কেটে দিল। শুভা নো, চিৎকার দিয়ে ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসে শুভা। সাথে সাথে নিজের মাথায় হাত রাখে ও। না, চুলগুলো ঠিকঠাক আছে। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে ও। এমন দুঃস্বপ্নে কবে যেন হার্ট অ্যাটাক করে ও। শুভা এই মিস্টার অ্যারোগেন্ট বশ স্বপ্নেও আমাকে তাড়া করে বেড়ায়। কি ভয়ঙ্কর সাংঘাতিক ভয়াবহ স্বপ্ন। হঠাৎ শুভার চোখ যায় ঘড়ির দিকে। এবার সত্যিই ওর হার্ট অ্যাটাক করার উপক্রম। 8:30 বেজে গেছে আর ঠিক 9টায় ওকে অফিসে হাজির থাকতে হবে। কিন্তু মনে হয় না আজ শুভা টাইম মতো অফিসে পৌঁছাতে পারবে। আর তার শাস্তি স্বরূপ হয়তো সত্যিই ওর চুল গুলা যাবে। ভয় গলা শুকিয়ে গেল শুভার। পাশের টেবিল থেকে পানির গ্লাসটা তুলে ঢকঢক করে সবটা পান করে নিল ও। শুভা তাহলে কি আমার স্বপ্ন সত্য হতে চলেছে? ঢোক গিলে, ভাগ শুভা তাড়াতাড়ি ভাগ, না হলে আজকে এই ভয়ঙ্কর স্বপ্ন ভয়ঙ্কর সত্যিতে পরিণত হবে। শুভা ধরফরিয়ে বিছানা থেকে উঠে কাবার্ড থেকে ড্রেস নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। নাম শুভা। পুরো নাম শুভা এহমাদ। 10 বছর বয়সেই একটা দুর্ঘটনায় বাবা মাকে হারায় শুভা। তখন থেকেই অরফ্যানেজে বড় হয়েছে শুভা। ফ্যাশন ডিজাইনিং নিয়ে লেখাপড়া শেষ করে এখন রায়জাদা ইন্ডাস্ট্রিজের হেড ডিজাইনার ও। শুভাকে সুন্দরী না বলে মায়াবতী বললেই চলে। ওর মুচকি হাসিটা সবচেয়ে সুন্দর, যেটা কোনো কঠোর মানুষের হৃদয় ও মোমের মতো গলিয়ে দিতে সক্ষম। 10 মিনিটে কোনো রকমে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় শুভা। টেবিল থেকে ব্যাগটা ডান হাতে তুলে নিল ও রুম থেকে বের হতে হতে একটা ক্লিপ বাম হাত দিয়ে তুলে জুতো পরে দৌড়ে বেরিয়ে যায় ও। ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফটে উঠে ব্যাগ থেকে লিপস্টিক আর ফেস পাউডার বের করে লাগিয়ে নেয় ও। লিফট থামতেই আবারও দৌড় দেয় শুভা। তারপর গাড়িতে উঠে ব্যাগটা সাইড সিটে রেখে লুকিং মিররে তাকিয়ে চুলগুলো উঁচু করে ক্লিপ দিয়ে বেঁধে গাড়ি স্টার্ট দেয় ও। উদ্দেশ্য রায়জাদা ইন্ডাস্ট্রিজ। একটা কালো গাড়ি থামে অফিসের সামনে। ড্রাইভিং সিট থেকে অয়ন নেমে পেছনের সিটের দরজা খুলে দেয়। দরজা খুলতেই গাড়ি থেকে নেমে আসে রৌশন। চোখের সানগ্লাসটা ডান হাত দিয়ে ঠিক করে সামনে হাঁটা ধরে ও। নাম রৌশন। পুরো নাম রৌশন রায়জাদাত। রৌশনের যখন 17 বছর একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় ওর বাবা মা মারা যায়। দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল তার রহস্য আজও অজানা। সবার জন্য রৌশন একজন কঠোর স্ট্রিক্ট ডিসিপ্লিন সম্পন্ন মানুষ। প্রয়োজনের বেশি কথা ও কখনোই বলে না। কিন্তু রৌশনের সব দিকের মধ্যে একটা দিক সবাইকে সবচেয়ে বেশি ভীতু করে। রৌশন দেখতে যেমন মারাত্মক তেমনি ওর রাগও মারাত্মক ভয়ঙ্কর। যদিও ও সহজে রাগে না, তবে একবার রেগে গেলে সামনের মানুষের নিস্তার নেই। রৌশনের এই রাগের কারণেই ওর অফিসে প্রতিদিন একটা হলেও স্টাফ রেজিগনেশন দেয়। রেজিগনেশন বললে ভুল হবে, রৌশন নিজেই তাদের বের করে দেয়, কারণ রৌশন কখনো কারো ভুল ক্ষমা করে না। হোক সেটা বড় ভুল কিংবা ছোট।
অয়ন গাড়ির দরজা লাগিয়ে চাবি গার্ডের হাতে ধরিয়ে রওশনের পেছনে হাঁটা ধরে। এতক্ষণ অফিসের স্টাফরা গল্প করাই ব্যস্ত ছিল। একজন আরেকজনের ডেস্কে গিয়ে হাসাহাসি করছে, গল্প করছে। কেউ কেউ বসে কফি আর পিৎজা উপভোগ করছে। আর এসবের মাঝেই একজন সিঁড়ির উপর দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। হঠাৎ রৌশনকে আসতে দেখেই লোকটা দৌড়ে অফিসে ঢুকে যায় আর সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, বসো বসো বসো, বসো চলে এসেছে। কথাটা কানে যাওয়ার সাথে সাথে সবগুলো হুড়হুড়িয়ে যার যার ডেস্কে বসে সাইলেন্ট হয়ে কাজ করার ভান করতে শুরু করে। যারা পিৎজা উপভোগ করছিল তারা পিৎজা সহ প্যাকেটটাই টেবিলের নিচে গুজে রাখছে আর কফি মগ রাখছে ল্যাপটপের পেছনে। রৌশন কানে ব্লুটুথ লাগিয়ে কারো সাথে কথা বলতে বলতে আসছে। ওকে দেখেই সবাই শটান হয়ে দাঁড়িয়ে গুড মর্নিং বলে। রৌশন ডানে বামে না তাকিয়েই সোজা ওর কেবিনে চলে যায়। রৌশন চলে যেতেই পেছনে থেকে স্টাফগুলো হাফ ছেড়ে বসে পড়ল। ওদের চেহারা দেখে মনে হচ্ছে যেন ওদের সামনে দিয়ে এই মুহূর্তে যমরাজ হেঁটে গিয়েছে বিনা জান কবজ করে। অফিসের সামনে গাড়ি থামায় শুভা। গাড়ি থামিয়েই জুতোর লেসগুলো দ্রুততার সাথে লাগিয়ে নেয় ও। হাতে ব্যাগ তুলে গাড়ি থেকে ধরফরিয়ে নেমে চাবিটা গার্ডের হাতে দিয়ে বলে ও, শুভা শুভ সকাল আঙ্কেল। গার্ড শুভ সকাল মামনি। ধীরে সুস্থে যাও, না হলে পড়ে গিয়ে ব্যথা পাবে। শুভা ধীরে সুস্থে যেতে গেলে দেখা যাবে দুনিয়া থেকেও চলে যেতে হবে আঙ্কেল। ভিতরে যেতে যেতে বলল। ডেস্কে বসে ল্যাপটপে কিছু মেইল চেক করছে রওশন। হঠাৎ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ডান হাতের ঘড়িটার দিকে তাকায় ও। কারেক্ট 9টা বাজে। একবার কেবিনের দরজার দিকে তাকিয়ে অয়নের দিকে তাকায় রৌশন। রৌশন হোয়ার ইজ মাই কফি? কপাল কুঁচকে অয়ন দরজার দিকে একবার তাকিয়ে রৌশনের অসহায় দৃষ্টিতে তাকায়, যার অর্থ আমি এ বিষয়ে কিছু জানি না। রৌশন ডোন্ট টেল মি শুভা এখনো অফিসে আসেনি? ঠান্ডা কিন্তু রাগী ভয়ে যে। অয়ন কিছু বলতে যাবে তখনই ধাম করে দরজা খুলে ভিতরে ঢুকে শুভা। হাতে ধোয়া উঠানো গরম কফি। দৌড়ে আসার ফলে হাঁপিয়ে গিয়েছে শুভা। ভিতরে ঢুকেই কফিটা রওশনের বাম হাতের পাশে রেখে কিছুটা দূরে সোজা হয়ে দাঁড়ায় শুভা। শুভা গুড মর্নিং রওশন। সরি লেট হয়ে গেছে, তবে মাত্র 2 মিনিট। রওশন শুভার কথায় নিজের ঘড়ির দিকে তাকায় আরেক দফা। সত্যিই 9টা 2 মিনিট এখন। তার মানে 2 মিনিট লেট করেছে শুভা। শুভা রওশনের দিকে তাকিয়ে আছে। ভয় এখনো ঢোক গিলছে শুভা। দৌড়ে আসার ফলে হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় বেশি দ্রুত গতিতে কম্পিত হচ্ছে। কিন্তু এই স্পন্দন দৌড়ে আসার ফলে নাকি রৌশনকে দেখে হচ্ছে তা বুঝতে পারছে না শুভা। রৌশন শুভার দিকে এক পলক তাকিয়ে অয়নকে ইশারা করে চলে যেতে। অয়ন 7-5 না ভেবেই দ্রুত বেরিয়ে যায়। অয়ন চলে যাওয়ায় আরও বেশি ভয় আছে শুভা। বারবার সকালে দেখা স্বপ্নটা চোখে ভেসে উঠছে ওর। হঠাৎ শুভা রৌশনের দিকে তাকাতেই দেখে রৌশন নিজের ডেস্ক থেকে উঠে ওর দিকেই আসছে। অনেক কাছে চলে এসেছে রৌশন শুভার। শুভা ভয় পেয়ে পেছনের দিকে যাচ্ছে। রৌশন এক ধ্যানে শুভার দিকে তাকিয়ে সামনে এগোচ্ছে আর শুভা পেছাচ্ছে। এক পর্যায়ে পেছনের দেয়ালের সাথে লেগে যায় শুভা। যাওয়ার আর কোনো পথ নেই। রৌশন শুভার একদম কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ওদের মাঝে হয়তো কমপক্ষে 2 সেন্টিমিটার গ্যাপ আছে। শুভা মাথা নিচু করে 2 হাত দিয়ে শক্ত করে নিজের জামা মুঠো করে ধরে। রৌশনের ডান হাত শুভার মাথার দিকে এগোচ্ছে। বিষয়টা খেয়াল করে শুভার চোখ দুটো কপালে উঠে যায়। শুভা রৌশন কি তাহলে সত্যিই আমার চুলগুলোকে? মনে মনে নো 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 প্লিজ 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 চোখ দুটো খিচে বন্ধ বিড়বিড় করে বলছে শুভা।
হঠাৎ শুভা অনুভব করে ওর চুলগুলা ঝড়িয়ে ছড়িয়ে পড়েছে। এক চোটে চোখ খুলে তাকায় ও। রওশনের হাতে ওর হেয়ার ক্লিপ আর ওর বাঁধা চুলগুলো খুলে ওর পিঠ ছড়িয়ে গেছে। রওশন একদৃষ্টিতে তাকিয়ে আছে শুভার দিকে। শুভা রওশনের চোখের দিকে তাকিয়ে অদ্ভুত কিছু অনুভব করে। রওশনের চোখে কিছু একটার তীব্র নেশা দেখতে পাচ্ছে ও। এমনিতেই রওশন যখন রাগে তখন ওর চোখ ভয়ঙ্কর লাল দেখা যায়, কিন্তু এই দৃষ্টি তার থেকেও ভয়ঙ্কর মনে হয় শুভার কাছে। রওশন সচরাচর সবসময় সানগ্লাস পরে থাকে, এমনকি রাতেও। যদিও রাতে সানগ্লাস পরার লজিকটা আজও বুঝতে পারেনি শুভা। রওশন একদৃষ্টিতে তাকিয়ে আছে শুভার দিকে। হঠাৎ শুভার দিকে কিছুটা ঝুঁকে ও। রওশনকে নিজের দিকে ঝুঁকতে দেখে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নেয় শুভা। রওশন ওর কানের কাছে মুখ নিয়ে লো ভয়ে যে বলতে শুরু করে, রওশন বলেছিলাম না চুল বাঁধতে না, আমার অপছন্দ এটা। শুভা চুলগুলো ডিস্টার্ব করছিল তাই কাপা কাপা কণ্ঠে, রওশন করুক ডিস্টার্ব, তাও বাঁধবে না। শেষবারের মতো বললাম, কথাটা মনে থাকে যেন। শুভা ডানে বামে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রওশন এখনও একইভাবে ঝুঁকে আছে শুভার দিকে। শুভার যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রওশনের এমনভাবে ওর সামনে ঝুঁকে থাকায়। কিছুটা সাহস জুগিয়ে কাপা কাপা গলায় বলে শুভা। শুভা একটু দোদুরে সরে দাঁড়ান প্লিজ। রওশন কেন? কপাল কুঁচকে। শুভা আমার কেমন যেন লো লাগছে। রওশন কেমন লাগছে? প্রশ্নবোধক দৃষ্টিতে। শুভা চুপ করে আছে। ওকে চুপ থাকতে দেখে রওশন সরে দাঁড়ায় শুভার থেকে। শুভা যেন এবার হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ মনে হচ্ছিল ওর নিঃশ্বাস আটকে ছিল, আরেকটু হলে নিঃশ্বাস আটকে হয়তো মরেই যেত ওর। রওশন একই দৃষ্টিতে তাকিয়ে আছে শুভা দিকে। এই দৃষ্টি অনেক ভয়ঙ্কর। কোনো কিছু প্রতি তীব্র আসক্তি ফুটে উঠছে এই দৃষ্টিতে। রওশন শুভার দিকে তাকিয়েই উল্টোভাবে হেঁটে নিজের ডেস্কের সামনে যায়। শুভা ঠাই দাঁড়িয়ে আছে এখনো। রওশন এবার শুভার থেকে চোখ সরিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে বাম হাতে কফি মগ তুলে সেটায় চুমুক দিয়ে ল্যাপটপের দিকে তাকায়। শুভা আর চোখে তাকাচ্ছে রওশনের দিকে। লোকটাকে শুভা একদম জমের মতো ভয় পায়। এতটা ভয় পায় যে সারাক্ষণ এই চেষ্টায় করে যেন রওশনের মুখোমুখি না হতে হয়। কিন্তু যখনই লোকটা তার অদ্ভুত দৃষ্টিতে শুভার দিকে তাকায়, শুভার পাশে এসে দাঁড়ায়, অন্যরকম অনুভূতি অনুভব করে ও। এই অনুভূতিতে এক বিন্দু ভয় নেই, আছে অদ্ভুত ভালো লাগা। শুভা আর চোখে তাকায় রওশনের দিকে, যে এখন কফি আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত। লোকটাকে বুঝে উঠতে পারে না শুভা। কখন রেগে থাকে, কখন খুশি থাকে, কখন দুঃখে থাকে, কিছুই বোঝা যায় না তার ফেস এক্সপ্রেশন দেখে। মাঝে মধ্যে রওশনকে রোবট মনে হয় শুভার কাছে। এতটা এক্সপ্রেশনহীনভাবে মানুষ কিভাবে থাকতে পারে বুঝতে পারে না ও। ওর ভাবনায় ছেদ পড়ে রওশনের কণ্ঠে, রওশন টেক দ্য কাপ অ্যান্ড লিভ। শুভা সাথে সাথে গিয়ে মগটা তুলে দরজার দিকে পা বাড়ায়। রওশন আবারও বলে ওঠে। রওশন নতুন প্রজেক্টের ফাইলটা একটু পর দিয়ে যাবে। শুভা ওকে। শুভা দরজা খুলেও আবার পেছনে তাকায়। রওশনের টেবিলের উপর ওর হেয়ার ক্লিপটা। রওশনের কাছ থেকে ক্লিপটা কিভাবে চাইবে বুঝতে পারছে না ও। শুভাকে দাঁড়িয়ে থাকতে দেখে রওশন মাথা তুলে ওর দিকে তাকায়, তারপর কপাল কুঁচকে জিজ্ঞেস করে, রওশন হোয়াট? দাঁড়িয়ে আছো কেন? শুভা আমার ক্লিপ। রওশন ক্লিপটার দিকে তাকিয়ে চোখ দুটো ছোট ছোট করে শুভার দিকে তাকিয়ে বলে, রওশন ভুলে যাও এটার কথা। গিয়ে নিজের কাজ শেষ করো গো, হালকা ধমক দিয়ে।
শুভাকে আর পায়কে এক দৌড়ে কেবিনের বাইরে চলে গেছে ও ধমক খেয়ে। শুভা চলে যেতেই রৌশন ক্লিপটা নিজের হাতে নিয়ে সেটা ড্রয়ারে রেখে ল্যাপটপে মনোযোগ দেয়। প্রায় 12 ঘন্টার জার্নির পর প্লেন থামে বাংলাদেশ এয়ারপোর্টে। সব যাত্রী একে একে নেমে পড়ে আর তাদের মধ্যে একজন হচ্ছে আভি। প্লেন থেকে নেমে গিয়ে নিজের লাগেজ কালেক্ট করে নেয় ও। বাম হাতে লাগেজ, ডান হাতে টিকিট আর পাসপোর্ট। রিসেপশনে গিয়েই কাগজগুলো জমা দিয়ে কনফার্ম করে নেয় আভি। রিসেপশনিস্ট: ওয়েলকাম টু বাংলাদেশ স্যার। আভি: থ্যাংক ইউ। আভি নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে আশেপাশে তাকায়। ওকে নেওয়ার জন্য যার আসার কথা ছিল সে হয়তো এখনো আসেনি। তাই আভি ওয়েটিং সাইডে গিয়ে বসে পড়ল। আশেপাশের প্রায় সবার নজরই আভির দিকে, কিন্তু আভি এক ধ্যানে নিজের ফোন দেখছে। আশেপাশের কোনো কিছুর প্রতিই ওর কোনো খেয়াল নেই। নাম আভি। পুরো নাম আভি রায়জাদা। আদনান রায়জাদার একমাত্র ছেলে। ছোটবেলায় মাকে হারিয়ে বাবার কাছ থেকেও দূরে সরে গিয়েছে ও। ছোট থেকেই হাস্যোজ্জ্বল আর প্রাণবন্ত স্বভাবের ছিল আভি। কিন্তু 5 বছর আগের কিছু অপ্রত্যাশিত ঘটনার পর সম্পূর্ণ বদলে ফেলেছে ও নিজেকে। 5 বছর ধরে সিডনিতে থেকে আজ নিজ দেশে ফিরেছে ওট। হঠাৎ একটা ছোট পিচ্চি আভির সামনে এসে দাঁড়ায়। আভি চোখ তুলে পিচ্চিটির দিকে তাকিয়ে প্রশ্ন করে, আভি, এনি প্রবলেম? পিচ্চিটি আভির হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে ইশারা করে দেখায়। আভি পিচ্চিটির ইশারা বরাবর তাকাতেই দেখে একটি মেয়ে দাঁড়িয়ে। পিচ্চিটি দৌড়ে চলে যায়। আভি কপাল কুঁচকে মেয়েটির দিকে তাকিয়ে হাতের কার্ডটার দিকে তাকায়। নাম্বারের কার্ড। মেয়েটি আভির সাথে এক প্লেনেই এসেছে। আভি খেয়াল করেছে যে মেয়েটি প্লেনে থাকা কালীন পুরোটা সময় ওর দিকেই তাকিয়েছিল, কিন্তু তখন ও বিষয়টা গ্রাহ্য করেনি। কিন্তু এখন দেখছে মেয়েটি ডিরেক্টলি ওকে নিজের নাম্বার দিচ্ছে। হেসে দেয় আভি। মেয়েটি এখনো দাঁড়িয়ে। আভি চোখ তুলে মেয়েটির দিকে তাকিয়ে একটা হাসি উপহার দেয়। পরক্ষণে মেয়েটিকে দেখিয়ে কার্ডটা ছিঁড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে তারপর পায়ের উপর পা তুলে আগের মতো ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মেয়েটি হয়তো লজ্জিত হয়েছে আভির ডিরেক্ট উত্তর পেয়ে। মুখটা বাংলার 5 করে চলে যায় সে। একজন লোক এসে দাঁড়ায় আভির সামনে, তারপর বলে, আপনি আভি স্যার, তাই না? আভি: ইয়েস। আমি সুমন, আমায় আপনাকে ড্রপ করে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। আভি: ওহ, দাঁড়িয়ে, তাহলে চলুন। জি, আপনার লাগেজ আমি নিচ্ছি। আভি: না, সমস্যা নেই, আমিই নিচ্ছি। আভি লোকটার সাথে চলে যায়। গাড়ির সামনে আসতেই দাঁড়িয়ে যায় আভি। স্যার, কোনো সমস্যা? আভি: আসলে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনি এক কাজ করেন, লাগেজ আর জিনিসপত্রগুলো নিয়ে যান, আমি কাজটা শেষ করে হেডকোয়ার্টার আসছি। জি আচ্ছা, কিন্তু সময় মতো চলে আসবেন। অর্ণব স্যার লেট করা পছন্দ করেন না। আভি: ইয়া। লোকটি চলে যেতেই আভি একটা ক্যাবে উঠে পড়ে। হাতে রজনীগন্ধা ফুলের তোড়া নিয়ে কবরস্থানে এসেছে আভি। একটা কবরের সামনে এসে দাঁড়ায় ও। চোখ থেকে সানগ্লাসটা খুলে নেয় ও। রক্তিমবর্ণ চোখ দুটি পানিতে ছলছল করছে। আভিট: মম, কেমন আছো?
ঠোঁটে হাসি অথচ চোখে পানি আভির। আভির, 5 বছর দূরে ছিলাম তোমার কাছ থেকে, অবশ্যই অনেক মিস করেছ আমায়, তাই না? আমাকে দেখতে না পেয়ে কষ্টও পেয়েছ অবশ্য, কিন্তু এখন আর তোমাকে কষ্ট পেতে হবে না, কারণ আমি ফিরে এসেছি। মম, ফিরে এসেছি আমি। আর কোথাও যাব না তোমাকে ছেড়ে, কোথাও না। আভি ফুলের তোড়াটা কবরের উপর রেখে দিয়ে পাশেই বসে পড়ে। আভি, তুমি অবশ্যই জিজ্ঞেস করছো আমি কেমন আছি, তাই না? ভালো নেই মম, আমি ভালো নেই। আমার খুব কষ্ট হয় জানো, যার কারণে তুমি আজ এখানে, সে এখনো কি সুন্দর নিজের জীবনে সুখী আছে, আর আমি এসব দেখেও কিছু করতে পারছি না। বাট ডোন্ট ওয়ারি, আমি এবার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফিরেছি। তোমার প্রতিটা চোখের পানির মূল্য চুকাতে হবে তাকে, কথা দিচ্ছি তোমায়। কথাগুলো বলেই আভি দাঁড়িয়ে যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাল আর চোখ মুছে নেয় ও। আভি, এবার আর কেউ আমাকে আটকাতে পারবে না। নো ওয়ান। চোখে আবারও সানগ্লাস পরে বেরিয়ে পড়ে ওখান থেকে ও। হেডকোয়ার্টারে নিজের কেবিনে বসে গ্লোব ঘুরাচ্ছে অর্ণব খান। অর্ণব খান হচ্ছেন সিবিআই হেড অফিসার। দরজায় টোকা পড়তেই মাথা তুলে সোজা হয়ে বসে বলেন উনি। অর্ণব কাম। আভি কেবিনে প্রবেশ করল। আভিকে দেখে অর্ণব দাঁড়িয়ে ওর সামনে গিয়ে হাত বাড়ায়। অর্ণব, ওয়েলকাম আভি, তোমার জন্যেই অপেক্ষা করছিলাম। আভি, নাইস টু মিট ইউ স্যার। অর্ণব, তাহলে বলো কবে থেকে জয়েন করছো? আভি, আমার তো ইচ্ছে ছিল আজ থেকেই জয়েন করার, কিন্তু কিছু পার্সোনাল কাজ শেষ করতে হবে আজকের মধ্যে, তাই কাল থেকে জয়েন করব ভাবছি। অর্ণব, সমস্যা নেই, আজকেই তো ফিরলে কিছু দিন রেস্ট নাও, তারপর ধীরে সুস্থে জয়েন করো। আভি, সিউর স্যার। অর্ণব, চলো আমি তোমাকে বাকি অফিসারদের সাথে পরিচয় করিয়ে দেই। আভি, সিউর। অর্ণব আভিকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসেন অর্ণব। তারপর সবার উদ্দেশ্যে বলতে শুরু করে। অর্ণব, অ্যাটেনশন এভরিওয়ান, মিট আভি রায়জাদা, আমাদের নতুন সিবিআই অফিসার। সবাই আভির সাথে পরিচিত হচ্ছে। আভিও হাসি মুখে সবার সাথে কথা বলছে। অর্ণব, তাহলে আভি তুমি গিয়ে আজকে রেস্ট নাও, কাল থেকে ডিউটি জয়েন করো। হাত বাড়িয়ে দিয়ে আভি, সিউর স্যার। হাত মিলিয়ে আভি হেডকোয়ার্টার থেকে বেরিয়ে আসে। বাইরে বের হতে নিলেই আচমকা বৃষ্টি শুরু হয়ে যায়। সাথে সাথে ভিতরে ঢুকে যায় আভি। বৃষ্টি অতটাও বেশি না, ছিটে ছিটে টাইপ। এমন শীতের সিজনে মাঝে মধ্যে যেমনটা হয়। মুখে বিরক্তির ভাব স্পষ্ট ফুটে ওঠে ওর। বৃষ্টি জিনিসটা আভির কাছে সবচেয়ে বিরক্তিকর জিনিস। তার উপর অবেলা বৃষ্টি তো মহা বিরক্তির কারণ। এমন মৌসুমে বৃষ্টি অপ্রত্যাশিত, তার উপর যদি সেটা অপছন্দের হয় তাহলে তো মুড অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। আভি, এই সিজনে বৃষ্টি? সিরিয়াসলি? অন্য দেশে শীতের সিজনে বরফ পড়ে, আর বাংলাদেশে বৃষ্টি। আমার দেশ আসলেই সবচেয়ে ইউনিক, হেসে দেয় আভি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকায় ও। তেমন কোনো মানুষ নেই। এখন বিকেল হলেও আকাশ কালো হয়ে যাওয়ায় মনে হচ্ছে রাত হয়ে আসছে। বাতাস তো ঠান্ডাই, তার সাথে বৃষ্টির ফোঁটাগুলো যেন এক একটা বরফের টুকরো। নিমিষেই কান দুটো আর নাকটা লাল হয়ে গেছে আভির। দেখেই বোঝা যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে ওর। আভির ঠান্ডার সমস্যা ছোট থেকেই। হালকা বৃষ্টি বা শীত গায়ে লাগতেই ঠান্ডা জ্বর বেঁধে যায় ওর। আজও এর ব্যতিক্রম হল না। এজন্যই আরও বেশি অপছন্দ করে আভি বৃষ্টিকে।
বৃষ্টির গতি বাড়ছে। আভির কাছে ছাতা নেই, আর গাড়িতে উঠতে অবশ্যই 5 মিনিটের মতো সময় লাগবে। ভিজে যাওয়া শিওর। আর এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করা নেহাত বোকামি ছাড়া কিছুই না। কারণ আবহাওয়া দেখে বোঝাই যাচ্ছে এত দ্রুত এই বৃষ্টি থামার নয়। তাই আর কোনো চিন্তা ভাবনা না করে এই বৃষ্টির মধ্যে সামনে এগোয় আভি। ছিটে ছিটে বৃষ্টিতে ভিজে যাচ্ছে আভি। কিছুটা দূরে আসতেই সামনে দিয়ে কাউকে আসতে দেখে ওঠ। হলুদ রঙের কুর্তি পরা, ওয়াটার কালার ছাতা হাতে নিয়ে আসছে একটা মেয়ে। মেয়েটির দৃষ্টি একদম আভির চোখের দৃষ্টির বরাবর। আভি এখনো হাঁটছে, তার দৃষ্টিও মেয়েটির চোখের দিকে। কেন যেন মেয়েটির চোখ থেকে চোখ সরাতে পারছে না ও। মেয়েটি একদম আভির সামনে চলে এসেছে, তবুও তার দৃষ্টি নড়ছে না আভির থেকে। আভি মেয়েটিকে ক্রস করে চলে যায়, কিন্তু মেয়েটি ঠাই দাঁড়িয়ে পড়ে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মেয়েটি আভির যাওয়ার পথে। আভি হয়তো পেছনে ফিরে তাকালে দেখতে পারত যে তার দিকে খুব গভীর দৃষ্টিতে কেউ তাকিয়ে। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় আভি। মেয়েটি ঠাই দাঁড়িয়ে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শে বাস্তবে ফিরে পেছনে ঘুরে মেয়েটি। অর্ণব, ওহি মামনি, তুমি এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কেন? ভিতরে চলো। হাত ধরে। ওহি বাবাই, ওটা কে ছিল? আঙ্গুল দিয়ে ইশারা করে। অর্ণব, কার কথা বলছো মামনি? আশেপাশে তাকিয়ে। ওহি এই মাত্র বের হলো যে, রেড কালার জ্যাকেট। অর্ণব বুঝতে পারে যে ওহি আভির কথা জিজ্ঞেস করছে। অর্ণব, ওটা আভি ছিল, নিউ অফিসার। ওহি আভি। মুচকি হেসে, নাইস নেম। ধীর কণ্ঠে। অর্ণব, কি ভাবছ ওহি? ওহি কিছু না বাবাই। হেসে। অর্ণব, আচ্ছা এখন তাড়াতাড়ি ভিতরে চলো, ভিজে যাচ্ছ একদম। ওহি হুম। ড্রাইভ করছে আভি, তখনই ফোন বেজে উঠে ওর। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই রৌশন নামটা দেখতে পায় ও। ফোন থেকে চোখ সরিয়ে আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দেয় আভি। কিন্তু ফোন লাগাতার বেজেই চলেছে। এক পর্যায়ে অসহ্য হয়ে গাড়ি ব্রেক করে ফোন রিসিভ করে আভি। রিসিভ করেই বলতে শুরু করে ও, আভি কেন ফোন করেছেন আমাকে? লিসেন, আপনার লেকচার শোনার মতো মন মানসিকতা নেই এখন আমার। সো প্লিজ নিজের ভাইগিরি দেখাতে আসবেন না। আপনার সাথে দেখা তো দূরের কথা, কথা বলতেও রুচিতে বাধে আমার। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছি, তাই এমন কিছু করবেন না যে আভি নিজের নিয়ন্ত্রণ হারাক। আপনি ভালো করেই জানেন আমি নিজের নিয়ন্ত্রণ হারালে অনেকে নিজের জীবন হারাবে। তাই বলছি আমাকে আমার অবস্থায় ছেড়ে দিন। কথাগুলো এক নাগারে বলে কল কেটে ফোনটা রেগে ব্যাক সাইডে ছুঁড়ে ফালায় আভি। দু হাত দিয়ে শক্ত করে স্টিয়ারিং চেপে ধরে আছে ওঠ। হয়তো নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। আভি বি স্ট্রং। আভি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে। জাস্ট কাম ডাউন। মিনিট কয়েক চোখ বন্ধ করে রেখে আবারও গাড়ি স্টার্ট দেয় ও। ফাইল হাতে নিয়ে রওশনের কেবিনের বাইরে পায়চারি করছে শুভা। ভিতরে ঢুকবে কি ঢুকবে না দ্বিধায় পড়ে গেছে ও। সকাল থেকে রওশন কেবিনে বসে আছে, বের হয়নি। আর স্ট্রিক্টলি অয়নকে দিয়ে জানিয়ে দিয়েছে যে কেউ যেন কোনো কারণে রওশনকে আজ ডিস্টার্ব না করে। রওশন যেহেতু বারণ করেছে, কারো সাধ্য নেই ভুলেও রওশনকে ডিস্টার্ব করার। কিন্তু শুভাও বিপাকে পড়ে গেছে। ইম্পর্ট্যান্ট ফাইলে আর্জেন্টলি রওশনের সাইন লাগবে। শুভা, যাব কি যাব না? কনফিউজড হয়ে, কি করব এখন আমি? উফ, সব ঝড় আমার উপর দিয়েই কেন যায়? অসহায় ভাবে। কিন্তু সাইন তো নেওয়াই লাগবে। আর সাইন নেওয়ার জন্য ভিতরে যেতে হবে,
ভিতরে গেলে রৌশন ডিস্টার্বড হবে, ডিস্টার্বড হলে অবশ্যই নিজের রুদ্র রূপে আসবে, আর রৌশন নিজের রুদ্র রূপে আসলে আমার ব্যান্ড বাজবে। পায়চারি করছে আর বিড়বিড় করছে শুভা। অনেকক্ষণ ভেবে এক জায়গায় দাঁড়িয়ে যায় শুভা। একটা লম্বা গভীর নিঃশ্বাস ফেলে সাহস জুগিয়ে বলে, ও শুভা, কাম অন শুভা, এটা তোর কাজ, ওকে? ভয়কে সাইডে রেখে কাজের কথা ভাব। শুভা রৌশনের কেবিনের দরজায় নক করে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। 2 বার নক করেও কোনো রেসপন্স না পেয়ে দরজা খুলে ভিতরে চুপি দেয় শুভা। ভালোভাবে দেখতে না পেয়ে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে ও। রৌশন নিজের ডেস্কে বসে 2 হাতের কনুই টেবিলে ঠেকিয়ে কপালে হাত রেখে আছে ও। শুভা, মে আই কাম ইন? শুভার কথায় মাথা তুলে তাকায় রৌশন। রৌশনের চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, সাথে নাকটাও। শুভা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। রৌশন শুভার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে। শুভা ফাইলটা এক ঝটকায় রৌশনের সামনে রেখে কিছুটা দূরে দাঁড়ায়। শুভা, আমি জানি আপনি বারণ করেছিলেন ডিস্টার্ব করতে, কিন্তু ফাইলটায় আপনার সিগনেচার লাগবে আর্জেন্টলি। সরি। না বলে ঢুকে পড়েছি, কিন্তু আমি নক করেছিলাম, কিন্তু আপনি কোনো উত্তর দেননি, তাই কথাগুলো বলে মাথা নিচু করে নেয় শুভা। নিশ্চয়ই রৌশন এখন এক গাদা ঝাড়ি দিবে ওকে এখন। শুভা মাথা নিচু করে প্রস্তুত হয়ে আছে রৌশনের ঝাড়ি খাওয়ার জন্য। কিন্তু অবাক করার বিষয়, অনেকক্ষণ হয়ে যাওয়া সত্ত্বেও রৌশনের কোনো সাড়া শব্দ নেই। শুভা মাথা তুলে রৌশনের দিকে তাকাতেই দেখে রৌশন ফাইলগুলো সাইন করছে। শুভা বাহাজ, মিস্টার অ্যারোগেন্ট বসের এত শান্ত প্রতিক্রিয়া কিভাবে? হাও। মনে মনে রৌশন ফাইলে সাইন করে ফাইলটা এগিয়ে রাখে। শুভা সাথে সাথে ফাইলটা নিয়ে মুচকি হেসে রৌশনের দিকে তাকিয়ে বলে, শুভা, থ্যাংক ইউ রৌশন। রৌশন শুভার ঠোঁটের মুচকি হাসির দিকে কয়েক মিনিট তাকিয়ে নিজের চোখ সরিয়ে নেয়। আশেপাশে তাকিয়ে আবারও শুভার দিকে তাকায় রৌশন। তবে এবার ওর মুখে রাগ স্পষ্ট, কড়া গলায় শুভাকে বলে, ও রৌশন, তোমাকে এর আগেও কতবার বলেছি আমার সামনে হাসবে না? আই জাস্ট কান্ট টলারেট ইউর স্মাইল। হালকা রাগী ভয়ে যে। রৌশনের কথা শোনার সাথে সাথেই শুভার ঠোঁটের হাসি মিলিয়ে যায়। এটা কোনো ধরনের কথা? কারো হাসি কি করে অসহ্যকর লাগতে পারে অন্য কারো কাছে? চোখ দুটো ছলছল করছে ওর, তবে রাগে না অভিমানে। যদিও রৌশনের এমন কথায় অভ্যস্ত ও, তবুও নিজের মনকে মানাতে পারে না শুভা। হঠাৎ করেই রৌশনের এমন পরিবর্তন নতুন কিছু না। সুন্দর মুহূর্তের মাঝেও হঠাৎ করে রৌশন এমন কিছু বলে ফেলে যা সামনের মানুষকে কাঁদিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজও এমনটাই হয়েছে। রৌশন, নাও ইউ ক্যান লিভ। শুভা, সরি। আর কিছু না বলেই বেরিয়ে যায় শুভা। শুভা চলে যেতেই রৌশন টেবিলে রাখা মগটা ছুঁড়ে ফেলে দেয়। রাগটা যেন মগটার উপর ঝাড়ল ও। কেবিন থেকে বের হওয়ার সাথে সাথে ভিতর থেকে কিছু ভাঙার শব্দ পায় শুভা। কিন্তু এবার আর ভিতরে যাওয়ার সাহস নেই ওর। এই মাত্র অপমানিত হয়েছে, যদি আবারও ভিতরে যায় তাহলে নিশ্চয়ই ডাবল হবে অপমানের দোজ। নিজের ডেস্কে এসে বসে পড়ে শুভা। টিস্যু দিয়ে চোখের কোনা মুখে মুখ ফুলিয়ে নিজে নিজে বলতে শুরু করে শুভা। শুভা, একটা মানুষ এতটা খারুস কিভাবে হতে পারে? লাইক সিরিয়াসলি। নিজে হাসে না, তাই বলে কি অন্যরাও হাসতে পারবে না? আর আমি তো হাসিও নি, জাস্ট একটু স্মাইল করেছি। এটাতেও দোষ? খারুস লোক। ওনার আম্মুর সাথে যদি কখনো আমার দেখা হয়, সবার আগে আমি একটাই প্রশ্ন করব যে, জন্মের পর কি উনি উনার ছেলের মুখে মধুর বদলে করলার রস দিয়েছিলেন? এতটা তেতো কথা কিভাবে বলতে পারে একটা মানুষ?
দরজায় বেল বাজাতেই সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। আভিকে দেখে ভূত দেখার মতো চমকে যায় সার্ভেন্টরা। আভি বাবা, আপনি? আভি কোনো প্রকার উত্তর না দিয়ে নিজের লাগেজ নিয়ে ঢুকে পড়ে। সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমের দিকে চলে যায় ও। আভি উপরে যেতেই একটা সার্ভেন্ট দ্রুত ল্যান্ডফোন দিয়ে আভির বাবাকে কল করে আভির আসার কথা জানায়। নিজের রুমের দরজা খুলতেই পা দুটো থেমে যায় আভির। সবকিছু আগের মতোই আছে এখনো। রুমটায় চোখ বুলিয়ে ভিতরে প্রবেশ করে আভি। আশেপাশে তাকাতেই চোখের সামনে হাজারো স্মৃতি ভেসে ওঠে ওর। বেডের পেছনের দেয়ালের ছবিটায় চোখ আটকে যায় আভির। ওর আর রওশনের একসাথে হাসিমাখা বড় একটা ছবি টানানো সেখানে। ছবিটার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে নিজের চোখ সরিয়ে নেয় আভি। লাগেজ খুলে ভেতর থেকে একটা ফাইল বের করে আভি। ফাইলটা বের করে ভালো করে চেক করে বেডের উপর উঠে ছবির ফ্রেমটার পেছনে সাবধানে লুকিয়ে রাখে ও। অফিস টাইম শেষ হতেই সবকিছু গুছিয়ে নেয় সুভা বাসায় যাওয়ার জন্য। ডেস্ক থেকে উঠে বের হতে নিলেই রওশনের কেবিনের দিকে তাকিয়ে থেমে যায় ও। রওশন হয়তো এখনো ভিতরে। যত যাই হোক না কেন রওশনের জন্য সুভার অনুভূতি ভিন্ন। রওশন যত যাই কিছু বলুক না কেন সুভা কখনো ওর উপর রেগে থাকতে পারে না, আর না ওর চিন্তা ভাবনা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলতে পারে। কেবিনের দিকে পা বাড়িয়েও থেমে যায় সুভা। যদি আবারও রওশন ওর অপমান করে? কথাটা ভেবে আর সামনে এগোলো না সুভা, বরং চলে যাওয়ার জন্য পা বাড়াল। অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে বসে সুভার গাড়ি নিয়ে চলে যেতেই ওর গাড়িকে একটা কালো রঙের গাড়ি ফলো করে। সুভা বাসায় পৌঁছানোর পরেও গাড়িটা অ্যাপার্টমেন্টের নিচেই দাঁড়িয়ে। সুভা বাসায় ঢুকতেই টাইসেল দৌড়ে ওর কাছে ছুটে আসে। সুভা, টাইসু। মাই কিউটি। টাইসেলকে কোলে তুলে আদর করে, আই মিস ইউ সো মাচ। তুইও আমাকে মিস করেছিস তাই না? টাইসেল শব্দ করছে আর লেজ নাড়ছে, হয়তো বলতে চাইছে ও সুভাকে মিস করেছে সারাদিন। সুভা, সরি বেবি, সকালে তোর সাথে দেখা না করেই চলে যেতে হয়েছিল। তুই তো জানিস আমার বস কতটা অ্যারোগেন্ট, একটু লেট হলে আমার নামের পাশে লেট সুভা এহমাদ যোগ হয়ে যেত। তুই এখন বসো এখানে, সোফায় বসিয়ে দিয়ে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে ডিনার করব, ঠিক আছে? টাইসেল বসে বসে লেজ নাড়ছে। সুভা ওকে রেখে নিজের রুমে চলে যায়। সুভা চলে যেতেই টাইসেল সোফা থেকে নেমে এক দৌড়ে বারান্দায় চলে যায়। বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে নিজের মাথা বের করে দেয় ও। কালো গাড়িতে থাকা মানুষটি টাইসেলকে দেখে গাড়ির কাচ অল্প নামিয়ে দেয়। টাইসেলকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি। লোকটি টাইসেলকে একটা সুন্দর হাসি উপহার দিয়ে ইশারা করে ভিতরে চলে যেতে। তার কথা অনুযায়ী ভদ্রভাবে ভিতরে গিয়ে আবারও সোফায় বসে পড়ে টাইসেল। গাড়ির লোকটি গ্লাস বন্ধ করে গাড়ি ঘুরিয়ে নিজের গন্তব্যে চলে যায়। দাউ দাউ করে আগুন জ্বালছে গাড়িতে। ভিতরে দুজন মানুষ আটকে আছে। দুজনেরই জ্ঞান নেই, সেন্সলেস হয়ে আছে দুজনই। গাড়ির বাইরে মানুষের ভিড়, অথচ কেউ এগিয়ে আসছে না সাহায্যের জন্য। এক পর্যায়ে গাড়ির আগুন এতটাই তীব্র হয়ে যায় যে বিকট শব্দ করে ব্লাস্ট হয়ে যায়। সাথে সাথে উঠে বসে রওশন। পুরো শরীর কাঁপছে ওর। শরীরের শার্টটা ঘামে ভিজে গেছে। বড় বড় নিঃশ্বাস ফেলছে ও। শোয়া থেকে উঠে বসে রওশন। কাজ করতে করতে সোফাতেই চোখ লেগে গিয়েছিল ওর। সোফায় হেলান দিয়ে চোখজোড়া বন্ধ করে নেয় ও। হাতের মুঠোটা আরো শক্ত করে নেয় রওশন। রওশন, এই ভয়ঙ্কর স্মৃতি কবে আমাকে তাড়া করা বন্ধ করবে?
আর পারছি না আমি। আই জাস্ট কান্ট স্ট্যান্ড ইট এনিমোর। প্লিজ আমাকে মুক্তি দিন এই ভয়ঙ্কর স্মৃতি থেকে। আমি আর সহ্য করতে পারছি না। চোখ দুটোর কোণে পানি জমে গেছে রওশনের। উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে যায় রওশন। মনের মধ্যে দ্বন্দ্ব চলছে ওর। রওশন কিছু অপরাধের ক্ষমা হয় না, শুধু শাস্তি হয়। কিন্তু সব কিছুরই একটা সমাপ্তি আছে, তাহলে আমার এই শাস্তির সমাপ্তি কোথায়? কবে মুক্তি পাব আমি এই ভয়ঙ্কর গিল্ট থেকে? রেলিংয়ে দুই হাত রেখে আকাশের দিকে তাকিয়ে। পরের দিন। আজকে সবার আগে অফিসে এসেছে শুভা। গতকাল রওশনের মুড অফ ছিল, তাই ভুলেও আজ কোনো ভুল করতে চায় না শুভা। নিজের ডেস্কে বসে আছে শুভা। কেউ আসেনি এখনো, তাই বোর হচ্ছে ও। হঠাৎ শুভার মাথায় আসে ওর ক্লিপের কথা। শুভা সাথে সাথে সোজা হয়ে বসে তারপর নিজে নিজে হেসে বলতে শুরু করে, শুভা কেউ এখনো আসেনি আর রওশনও আসেনি। তার মানে এখন যদি আমি রওশনের কেবিনে ঢুকি দেখার মতো কেউ থাকবে না। ইস, নিজের ক্লিপটাকে উদ্ধার করার এটাই সুযোগ। দাঁড়িয়ে গিয়ে, কিন্তু রওশন যদি হঠাৎ করে চলে আসে? ভয় আবার বসে পড়ল, না এমন রিস্ক নেওয়া ঠিক হবে না। ঢোক গিলে। কিন্তু এখনো তো 9টা বাজতে 1 ঘন্টা বাকি। রওশন কখনো এত তাড়াতাড়ি অফিসে আসে না। দ্যাট মিন্স রওশন আসার আগেই আমি আমার ক্লিপটাকে উদ্ধার করতে পারব। ইয়েস, কাম অন শুভা, ইউ ক্যান ডু ইট। জাস্ট কেবিনের দরজা খুলবি, ডেস্কের সামনে যাবি, নিজের ক্লিপটা খুঁজবি, তারপর পেয়ে গেলেই নিয়ে এক দৌড়ে বেরিয়ে আসবি। গ্রেট আইডিয়া। আবারও দাঁড়িয়ে। মিশন ক্লিপ উদ্ধার স্টার্টস নাও। কেবিনের দরজা খুলে ধীর পায়ে চোরের মতো ভিতরে প্রবেশ করে শুভা। বিশাল কেবিন রওশনের। পুরো কেবিনটাই সাদা রং দিয়ে সাজানো। বিভিন্ন ধরনের অ্যান্টিক শো পিস দিয়ে সাজিয়েছে রওশন নিজের কেবিন। কিন্তু শুভার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে রওশনের বিশাল বুক শেলফ আর শেলফের বইগুলো। শেলফটা দেশি বিদেশি বিভিন্ন ভাষা আর রাইটারের বুক দিয়ে পরিপূর্ণ। শুভার বই খুব প্রিয়, তাই রওশন নিজেই শুভাকে অনুমতি দিয়েছিল যখন খুশি নিজের পছন্দের বই নিয়ে পড়তে। শুভা শুধু কয়েকটা বই পড়েছে এখন অবধি, কিন্তু রওশন ওর কাছে সব বই পড়া। লোকটার ব্রেইন রোবটের থেকে কম না। মানুষটা যেমন রোবোটিক তেমনি তার ব্রেইনও। শুভা শেলফ থেকে চোখ সরিয়ে রওশনের ডেস্কের দিকে পা বাড়ায়। এই মুহূর্তে যত দ্রুত সম্ভব নিজের কাজ শেষ করে কেটে পড়তে চায় শুভা। রওশনের ডেস্কের আশেপাশে খুঁজেও নিজের ক্লিপটা পেল না ও। তাই ডেস্কের ড্রয়ার খুলে খুঁজতে শুরু করে শুভা। ডান পাশে খোঁজা শেষ করে বাম পাশের ড্রয়ার খোলে শুভা। খুলতেই চোখের নিজের ক্লিপটা দেখে খুশিতে লাফিয়ে উঠে ও। শুভা, ইয়েস, পেয়ে গেছি। শুভা দ্রুত ক্লিপটা নিয়ে নেয়। ক্লিপটা নিতেই ড্রয়ারে একটা ডায়েরি দেখতে পায় শুভা। ক্লিপটা ডেস্কে রেখে ডায়েরিটা তুলে হাতে নেয় ও। শুভা, ডায়েরি? নিশ্চয়ই এটা রওশনের। খুলে কি পড়ব ভেবে, না না, দরকার নেই কারো পার্সোনাল জিনিসে হাত দেওয়া, ব্যাড ম্যানার্স। শুভা ডায়েরিটা রেখে দেয়, তারপর নিজের ক্লিপ নিয়ে চলে যেতে নেয়। কিন্তু যেতে গিয়েও থেমে যায় শুভা। অনেক কৌতূহল লাগছে ওর কাছে ডায়েরিটা নিয়ে। রওশনের মতো মানুষ যেহেতু ডায়েরিতে লিখেছে, তাহলে নিশ্চয়ই স্পেশাল কোনো সিক্রেট আছে তার জীবনে। শুভা, রওশন তো এখনো আসেনি। এক কাজ করি, 2-1 পেজ পড়ি, তারপর রেখে দিব। কৌতূহল নিয়ে যে ভাবা সেই কাজ। শুভা আবারও ড্রয়ারটা খুলে ডায়েরিটা বের করল। বড় একটা নিঃশ্বাস ফেলে ডায়েরিটা খুলল ও। প্রথম পেজ। ভালোবাসা।
আগে এটা আমার জন্য শুধু একটা শব্দ ছিল, কিন্তু এখন উপলব্ধি করতে পারছি ভালোবাসা শুধু একটা শব্দ না, হাজারো আবেগ, হাজারো অনুভূতির সংমিশ্রণ এটা। ভালোবাসি, ভালোবেসে ফেলেছি। কখন, কিভাবে, কোথায়, কেন? কিছু বুঝতে পারিনি, শুধু এতটুকু বুঝতে পেরেছি যে ভালোবাসি তাকে। কিন্তু এই ভালোবাসার সম্পূর্ণতা সম্ভব না। এই ভালোবাসা আমার জীবনে ভয়ঙ্কর তুফান নিয়ে আসবে, যার থেকে রেহাই পাওয়ার সামর্থ্য নেই আমার। এই ভালোবাসা গভীর সমুদ্রে ডুবিয়ে দিবে আমায়, শেষ করে দিবে আমার অস্তিত্ব। সব জেনেও যে মনকে বুঝাতে পারি না, জানি সম্ভব না, তবুও যে ভালোবাসি তাকে। প্রথম পেজ পড়া শেষ করে অবাক হয় শুভা। রৌশন কাউকে ভালোবাসে? ভাবতেই অবাক লাগছে ওর। তাড়াতাড়ি দ্বিতীয় পেজে যায় ও। দ্বিতীয় পেজ। আমার ভালোবাসা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হচ্ছে। আই এম গেটিং এডিক্টেড টু হার। তাকে না নিজের কাছে টানতে পারছি আর না দূরে সরাতে পারছি। এক অদ্ভুত দোটানায় পড়ে গেছি আমি। তার হাসি, তার চাহনি, তার কান্না, তার দৃষ্টি সবকিছু অগোছালো করে দেয় আমায়। সামলে রাখতে পারি না নিজেকে। আমি চাই সে আমাকে ভালোবাসুক, কিন্তু আমি এটাও চাই সে আমার কাছ থেকে দূরে থাকুক। তার জন্য যদি সে আমাকে ঘৃণাও করে, আফসোস নেই। যখন সে হাসে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, কিন্তু পারি না, তাই খারাপ ব্যবহার করে বসি। যখন সে কান্না করে ইচ্ছে করে তার কপালে চুমু দিয়ে তাকে বুকে জড়িয়ে তার কান্না থামাই, কিন্তু পারি না, তাই ধমক দিয়ে বসি। এতে অবশ্য সে চুপ হয়ে যায়। লাইনটা পড়ে হেসে দেয় শুভা। সে নিজেও জানে না যে তার প্রতি কতটা আসক্ত আমি। সে ভাবে আমার মতো হার্টলেস মানুষ হয়তো পৃথিবীতে দ্বিতীয় নেই, কিন্তু সে এটা জানে না, এই হার্টলেস মানুষটা অনেক আগেই নিজের হার্টে তাকে বন্দি করে নিয়েছে। তৃতীয় পেজ। যদি সে কখনো জানতে পারে আমি তাকে কতটা ভালোবাসি, তাহলে কি সে আমার ভুল ক্ষমা করতে পারবে? ভুলতে পারবে আমার দেওয়া আঘাত? মাঝে মধ্যে ভাবি, কেন ভালোবাসলাম তাকে? পৃথিবীতে এত মেয়ে থাকতে তার প্রতি কেন আমার সব আসক্তি? যার দৃষ্টিতে ভালোবাসা দেখতে চাই, তার দৃষ্টিতে একদিন নিজের জন্য তীব্র ঘৃণা দেখতে হবে, জেনেও কেন ভালোবাসি? জবাব নেই আমার কাছে। তার কাছেও হয়তো নেই এর জবাব। থাকবেই বা কি করে, সে তো জানেই না তার আড়ালে কেউ তাকে এতটা ভালোবাসে। সে জানবে একদিন, কিন্তু হয়তো তখন পরিস্থিতি ভিন্ন থাকবে। আমার ভালোবাসার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তখন তার ঘৃণা হবে আমার প্রতি। কিন্তু তবুও ভালোবেসে যাব তাকে আমি। জীবনের শেষ অবধি ভালোবাসব। শুভা পরের পেজ উল্টে পড়বে, তখনই হঠাৎ কেউ ছো মেরে ওর হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয়। শুভার আর বুঝতে বাকি নেই মানুষটি কে হতে পারে। সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থা শুভার। মাথাটা এখনো নিচের দিকে, হাত দুটো একই অবস্থায় আছে, যেন ডায়েরিটা ধরে রেখেছে। সবকিছু থমথমে লাগছে শুভার কাছে। নড়ার সাহসটুকু পাচ্ছে না ও, মাথা তোলা তো দূরের কথা। শুভার নিঃশ্বাস যেন মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মাথা তুলে সামনের মানুষটির দিকে তাকানোর সাহসটুকু নেই ওর মধ্যে। তবে তার দিকে না তাকিয়েও শুভা বলে দিতে পারবে যে মানুষটির রক্তিম বর্ণ চোখ এই মুহূর্তে ভয়ঙ্কর রক্তিম বর্ণ ধারণ করেছে। হঠাৎ শুভা কিছু ভাঙ্গার ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে। মাথা তুলে তাকাতেই দেখে বড় একটা অ্যান্টিক 4-5 টুকরো হয়ে ফ্লোরে পড়ে আছে। শুভা রৌশনের দিকে তাকাতেই হুট করে রৌশন ওর দিকে তেড়ে আসে। শুভা ভয় এক ঝটকায় চেয়ারের পেছনে চলে যায় আর রৌশন থেমে যায়। শুভা, রৌশন, আমি এক্সপ্লেইন করছি। ভয় ভয়
রৌশন, এখানে এক্সপ্লেইন করার কিছুই দেখছি না আমি শুভা। তোমার সাহস কি করে হয় আমার পার্সোনাল জিনিসে হাত দেওয়ার? হাউ ডেয়ার ইউ শুভা? রেগে টেবিলের জিনিস সব হাত দিয়ে ফেলে দিল রৌশন। শুভা ভয়ে জর্জর হয়ে আছে। কাঁদতেও পারছে না, পালাতেও পারছে না। ওর অবস্থা এমন যেন সিংহের খাঁচায় খরগোশের বাচ্চাকে আটকে দেওয়া হয়েছে। শুভা, সরি, কাঁদো কাঁদো গলায়। রৌশন, টু হ্যাল উইথ ইউর সরি। আমার অনুপস্থিতিতে আমার কেবিনে ঢোকার সাহস কোথায় পেলে তুমি? আনসার মি ড্যাম ইট। টেবিলে দু হাত দিয়ে জোরে বাড়ি মেরে। টেবিলের সাথে সাথে শুভাও কেঁপে ওঠে। হাত দুটো জর্জর করে বুকে চেপে রেখেছে ও। গলা ভেঙ্গে কান্না আসছে শুভার, কিন্তু ও জানে যদি ও কাঁদে তাহলে রৌশন আরও বেশি ভড়কে যাবে, তাই মন খুলে কাঁদতেও পারছে না ও। রৌশনের মুখ লাল হয়ে গেছে অতিরিক্ত রাগের কারণে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ও। শুভাকে চুপ থাকতে দেখে রাগ যেন মাথায় চড়ে বসছে ওর। চোখ দুটো বন্ধ করে ফেলে রৌশন। রাগ সম্বরণ করার চেষ্টা করেছে ও। ডায়েরিটা এত শক্ত করে ধরেছে ও যে বাকিয়ে যাচ্ছে। শুভার দৃষ্টি ডায়েরিটার দিকে। ডায়েরিটার জায়গায় নিজেকে কল্পনা করতেই শরীর কেঁপে উঠে ওর। রৌশন, কিছু জিজ্ঞেস করেছি শুভা। শান্ত তবে রাগ মিশ্রিত কণ্ঠে। শুভা, আমি কোনো খারাপ উদ্দেশ্য আসিনি। রৌশন, সত্যি ভয় ভয়, আমি তো শুধু নিজের ক্লিপটা নিতে এসেছিলাম। রৌশন শুভার কথা শুনে শুভার হাতের ক্লিপটার দিকে তাকায়। হুট করে শুভার হাত থেকে ক্লিপটা ছো মেরে নিয়ে দেয়ালে ছুঁড়ে মারে ও। ক্লিপটা বাড়ি খেয়ে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে চারদিকে। একটা টুকরো ছিটকে রৌশনের ঘাড়ে লেগে যায়, যার ফলে রৌশনের ঘাড়ের দিকটা কেটে যায়। রৌশন টু শব্দটুকুও করেনি। ব্যথা পেয়েও রোবটের মতো স্টিল হয়ে দাঁড়িয়ে ও। শুভা রৌশনের ঘাড়ের দিকে তাকিয়ে আরও ভয় পেয়ে যায়। সরু হয়ে রক্ত বেয়ে ঘাড় থেকে নামছে ওর। শুভা, রৌশন আপনার ঘাড়ে। রৌশন, লিভ। শুভা, হু। চমকে। রৌশন, আই সেইড লিভ ফ্রম হেয়ার। শুভা, রৌশন, আমি। রৌশন, যেতে বলেছি তোমায়। ধমক দিয়ে। রৌশনের ধমকে কেঁপে উঠে শুভা। এক সেকেন্ড সময় নষ্ট না করে দৌড়ে বেরিয়ে যায় ওঠ। এই মুহূর্তে এখান থেকে পালাতে পারলেই বাঁচে ও। শুভা চলে যেতেই রৌশন চেয়ারে সজোরে লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়। রৌশন আরেকটু সময় দেরি করলে সবকিছু শেষ হয়ে যেত। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রৌশন। তুমি এমন কেন শুভা? যেটা তোমার জন্য নিষিদ্ধ তুমি সেটাই কেন করো বারবার? রৌশন সোফায় বসে পড়ল। মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে ওর। ডায়েরি ধরে রাখা হাতটা লাগাতার কাঁপছে ওর। যে চোখে এতক্ষণ রাগ ছিল সে চোখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। হৃদস্পন্দনের গতিবেগ এতটাই তীব্রভাবে বেড়ে গেছে এখন নিঃশ্বাসটাও নিতে কষ্ট হচ্ছে ওর। রৌশনের কেবিনের থেকে বেরিয়ে দৌড়ে নিজের ডেস্কে গিয়ে বসে পড়ে শুভা। বুক এখনো কাঁপছে ওর। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে পানি খোঁজে শুভা। ডেস্কের পাশে রাখা বোতলটা চোখে পড়তেই দ্রুত হাতে সেটা নিয়ে এক নিঃশ্বাসে সবটা শেষ করে দেয় ও। বোতলটা রেখে রৌশনের কেবিনের দরজার দিকে তাকায় শুভা। ভয়ার্ত কণ্ঠে একটা কথাই বের হয় গলা দিয়ে ওর। শুভা, এখন কি হবে আমার? কাঁদো কাঁদো গলায়। সকাল গড়িয়ে বিকেল এখন। সেই সকালে রৌশনের কেবিন থেকে পালিয়েছে শুভা, এখন অবধি ভুলেও কেবিনের দরজার সামনেও যায়নি ও। দুপুরের খাবার তো দূরের কথা, আজ সকালের কফিটা পর্যন্ত খায়নি রৌশন। এমন নয় যে শুভা চেষ্টা করেনি, কিন্তু ও যতবারই রৌশনের কেবিনে খাবার নিয়ে যাওয়ার জন্য উঠেছে ততবারই রৌশনের ভয়ঙ্কর রূপের কথা ভেবে ভয় বসে পড়েছে।
হেডকোয়ার্টার। নিজের কেবিনে বসে আছেন অর্ণব খান। এমন সময় কারো ফোন আসে। ফোন রিসিভ করে কথা বলতে শুরু করেন উনি। একটা কেসের বিষয়ে ফোন করেছে কেউ আর উনাকে দেখা করতে যেতে বলছে। ফোনটা রেখে উঠে নিজের কেবিন থেকে বের হয়ে যান অর্ণব খান লোকটির সাথে দেখা করতে। অর্ণব কেবিন থেকে বের হতেই আভি আড়াল থেকে বেরিয়ে আসে। অর্ণব খান গাড়ি নিয়ে বেরিয়েছেন দেখেই উনার কেবিনে ঢুকে পড়েও ডেস্কে পড়ে থাকা ফাইলগুলো থেকে কিছু খুঁজতে শুরু করেছে আভি। একে একে ডেস্ক, ড্রয়ার, শেলফ সব জায়গা খুঁজেও জিনিসটা পেল না ও। আভি কোথায় রেখেছে ফাইলটা? আশেপাশে খুঁজে হঠাৎ আভির চোখ যায় শেলফে রাখা একটা বইয়ের পেছনের। সাদা কভারের বইয়ের সাথে নীল কভারের কিছু দেখা যাচ্ছে। আভি দ্রুত বই সরিয়ে দেখে এতক্ষণ যেটা খুঁজছিল সেটাই। হেসে দেয় আভি। আভির চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না অর্ণব স্যার। ফাইলটা দ্রুত নিয়ে চেক করতে শুরু করে ও। পাশেই জেরক্স মেশিন। ফাইলের প্রতিটা পেজের কপি বের করে ফাইলটা জায়গা মতো রেখে কেবিন থেকে বেরিয়ে যায় ও। কেবিন থেকে বেরিয়ে এই স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে ও, আভি সরি স্যার, কিন্তু আমার কাছে অন্য কোনো চয়েস ছিল না। আভি নিজের কেবিনে চলে আসে। ডেস্কে বসে কাগজগুলো ভালো করে পড়তে শুরু করে ও। এমন সময় ফোনের মেসেজ টোন বাজে। কেউ ভিডিও পাঠিয়েছে। ফোনটা তুলে ভিডিওটা দেখতেই চোখ কপালে উঠে যায় আভির। ভিডিওটা শেষ হতেই একটা মেসেজ আসে, 30 মিনিটের মধ্যে তোকে নিজের সামনে দেখতে চাই। যদি এর থেকে 1 মিনিটও লেট হয় তাহলে ভিডিওটা ভাইরাল হতে সময় লাগবে না। তোর সময় শুরু হচ্ছে এখন। মেসেজটা পড়ে প্রায় 3 মিনিট স্তব্ধ হয়ে থম মেরে বসে থাকে আভি, তারপর হুট করেই ফোনটা হাতে তুলে এক দৌড়ে বেরিয়ে যায় ও। কিছুক্ষণ পর রায়জাদা ইন্ডাস্ট্রিজের সামনে গাড়ি থামায় আভি। গাড়ি থেকে নেমে চাবিটা সিকিউরিটির হাতে ধরিয়ে দিয়ে দৌড় দেয় ভিতরে। হাতের ঘড়ির দিকে তাকায় ও। 20 মিনিট শেষ, আর মাত্র 10 মিনিট। গালে হাত দিয়ে রওশনের কেবিনের দিকে তাকিয়ে আছে শুভা। হঠাৎ করেই ও আভিকে দৌড়ে রওশনের কেবিনের দিকে যেতে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় শুভা। শুভা, এটা কে? আর ইনি রওশনের কেবিনের দিকে যাচ্ছেন কেন? আই হ্যাভ টু স্টপ হিম। শুভা দ্রুত গিয়ে আভির পথ আটকায়। হঠাৎ এভাবে কেউ পথ আটকানোতে থেমে যায় আভির। শুভা, আপনি কে? আর এভাবে ভিতরে কোথায় যাচ্ছেন? আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখান আগে, তারপর ভিতরে যেতে পারবেন। শুভার কথায় অবাক আভির। অ্যাপয়েন্টমেন্ট লেটার চাওয়া হচ্ছে তা ওর কাছ থেকে ভাবা যায়। আভি চোখ দুটো ছোট ছোট করে শুভাকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে, তারপর বলে, আভি, হু আর ইউ মিস? শুভা, আমি এই কোম্পানির ডিজাইনিং ডিপার্টমেন্টের হেড। আভি, হোয়াট এভার। বিরক্তিকর ভাব নিয়ে, তুমি যেই হও না কেন এভাবে আমার পথ আটকানোর রাইট নেই তোমার। আমার দেরি হচ্ছে, যেতে দাও আমায়। শুভা, একদম না। অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া কেউ বসের সাথে দেখা করতে পারে না। শুভার কথায় আভি বাকরুদ্ধ। এতক্ষণ বাকি স্টাফরা নিজেদের কাজ করছিল, কিন্তু এখন তারা কাজ ফেলে আভি আর শুভার দিকে তাকিয়ে। আভির কাছে বিষয়টা বিভ্রান্তিকর। একও তো ওর সময় নষ্ট হচ্ছে, তার উপর আবার শুভা ওকে এভাবে ইনসাল্ট করছে। ল্যাপটপে সিসিটিভির ফুটেজ দেখছে রওশন। ফুটেজ আভি আর শুভার তর্ক চলছে। এক হাতে নিজের ফোনটা ঘুরাচ্ছে ও। রওশনকে দেখেই বোঝা যাচ্ছে ও ওদের দুজনের তর্ক অনেক এনজয় করছে। সময় গড়িয়ে যাচ্ছে। আভি উপায় না পেয়ে শুভার সাইড দিয়ে যেতে নিলেই শুভা আভির শার্ট টেনে ধরে
হঠাৎ শার্টে জোরে টান পড়ায় আভির শার্টের সামনের 3টা বোতাম ছিঁড়ে পড়ে যায় আর শার্টটা সামনে দিয়ে অর্ধেক খুলে যায়। সব স্টাফরা হা হয়ে দাঁড়িয়ে যায়। শুভা নিজেও হতবাক নিজের কাজে। আভি যেন জমে গেছে। চোখ দুটো খুলে পড়ে যাওয়ার উপক্রম ওর। হুঁশ ফিরতেই এক হাত দিয়ে শার্টটা কুঁচকে ধরে ফেলেও। আভি শুভার দিকে আঙ্গুল তুলে দাঁত খিচে। শুভা সো সরি অসহায় ভাবে। আভি তোমাকে আমি পরে দেখে নিব। কথাটা বলেই কেবিনের ভিতর চলে গেল আভি। শুভা অসহায়ের মতো নিজের ডেস্কে গিয়ে বসে পড়ে। আজকের দিনটাই খারাপ ওর জন্য। একটার পর একটা কাণ্ড করেই চলেছে ও। আভি ভিতরে ঢুকেই দেখে রৌশন নিজের সুইভেল চেয়ারে বসে ওর দিকেই তাকিয়ে। রৌশন ওয়েলকাম টু মাই অফিস। মৃদু হেসে। আভি ওয়েলকাম। কপাল কুঁচকে লুক। কিভাবে ওয়েলকাম করা হয়েছে আমাকে। শার্টের দিকে আঙুল তাক করে। রৌশন বিনা অ্যাপয়েন্টমেন্টে আসলে এমনই হবে। আভি সিরিয়াসলি। যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে মনে করিয়ে দেই। আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, আপনি ব্ল্যাকমেইল করে বাধ্য করেছেন আমাকে এখানে আসতে। রৌশন আর তোকে ব্ল্যাকমেইল করে এখানে আনানোর জন্য তুই নিজেই আমাকে বাধ্য করেছিস। আভি ওকে ফাইন। কেন আসতে বলেছেন আমায় সেটা বলেন। রৌশনের বরবার চেয়ারে বসে। রৌশন তুই এখন কেন ফিরেছিস। আভি আমার ইচ্ছে হয়েছে তাই। রৌশন এটা তোর ফেরার সঠিক সময় ছিল না আভি। আভি সঠিক সময় বলে বলে 5 বছর কেটে গেল। যদি আপনার কথা অনুযায়ী আরও অপেক্ষা করতাম সঠিক সময়ের তাহলে দেখা যেত আরও 5 বছর কেটে গেছে। তাচ্ছিল্য হেসে। রৌশন তুই কি বলতে চাচ্ছিস। আমি হাতে হাত রেখে বসে আছি। আভি এক্স্যাক্টলি। আপনি হাতে হাত রেখেই বসে আছেন। এজন্যই তো 5 বছরেও কিছু করতে পারেননি। আভির কথায় রেগে যায় রৌশন, কিন্তু সেটা প্রকাশ করে না। কারণ এই মুহূর্তে রাগ দেখিয়ে কোনো কাজ হবে না, বরং পরিস্থিতি আরও জটিল হবে। রৌশন লিসেন আভি। তোর জন্য এখানে থাকা সেফ না, বুঝার চেষ্টা কর। আভি আমার জন্য সেফ না, তবে কি আপনার জন্য সেফ। আপনি থাকতে পারলে আমি কেন পারব না। রৌশন বাচ্চাদের মতো কেন করছিস আভি। গ্রো আপ। আভি হয়তো বাচ্চাই ছিলাম, এজন্যই তো 5 বছর আগে চলে গিয়েছিলাম, কিন্তু এখন আর আভি বাচ্চা নয়। না মেন্টালি আর না ফিজিক্যালি। আমি আর কোথাও যাব না, এখানেই থাকব। রৌশন তার মানে তুই আমার অবাধ্য হচ্ছিস। আভি তুমিই বাধ্য করেছ। তাছাড়া আমি এখন আবুঝ নই। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো মন মানসিকতা আছে আমার। রৌশন আভি তুই। আভি আমার যা বলার ছিল বলে ফেলেছি। দাঁড়িয়ে গিয়ে আমার অনেক কাজ আছে, এভাবে বসে গল্প করার মতো ফালতু সময় নেই আমার কাছে। রৌশন কি কাজ সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আভি যাচ্ছি আমি। আর হ্যাঁ, এভাবে আর কখনো কাজের মাঝে ফোন দিয়ে আসতে বলবেন না। শুধু কাজের মাঝে কেন, কখনো কোনো কারণে আমাকে ফোন করে আসতে বলবেন না আপনি। আভি কথাগুলো বলে চলে যেতে নিলেই রৌশনের কথায় থেমে যায়। রৌশন ওয়েট। আভি হোয়াট। আবার কি। রৌশন এভাবে ছেঁড়াফাড়া অবস্থায় বাইরে গেলে মানুষ ভাববে রৌশন রায়জাদার ভাই এত বড় বিজনেস ফেলে ফকিরি করতে নেমে গেছে। ওখান থেকে আমার একটা শার্ট পরে বের হ। আভি একবার রৌশনের দিকে তাকিয়ে আরেকবার নিজের অবস্থার দিকে তাকায়। এছাড়া অন্য কোনো উপায়ও দেখতে পারছে না আভি। তাই অনিচ্ছা সত্ত্বেও রৌশনের কথায় রাজি হয়ে ওর একটা শার্ট পরে নেয় আভি। রৌশনের কেবিনে সবসময় এক্সট্রা কোট, স্যুট, শার্ট, টার্ট সব প্রয়োজনীয় জিনিস থাকে এমার্জেন্সির জন্য।
যেগুলো আজ আভির এমার্জেন্সিতে কাজে লেগে গেল। মুখটা বাংলার 5 করে আছে আভি। দেখে মনে হচ্ছে কেউ জোর করে করলার শরবত খাইয়ে দিয়েছে ওকে। শার্ট চেঞ্জ করে বের হতে গিয়েও থেমে যায় আভি। পেছনে ফিরে রওশনের দিকে তাকিয়ে বলে ও। আভি ভিডিওটা ডিলিট করেন। রওশন কোনো ভিডিও না জানার ভান করে। আভি যেটা দেখিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেইল করেন সেটা। রওশন ওটা তো ডিলিট হবে না। তোকে লাইনে রাখার মেডিসিন ওই ভিডিওটার। তুই কি ভাবিস তুই বললেই ডিলিট করে দিব আমি? বাঁকা হেসে। আভি আপনি আমাকে বাচ্চা বলেন অথচ বাচ্চাদের মতো কাজ তো আপনি করছেন। রওশন মাঝে মধ্যে বাচ্চাদের সামলানোর জন্য নিজেকেও বাচ্চা হতে হয়। আভি আপনার সাথে কথা বলাই বেকার। বিরক্ত হয়ে আমিও একদিন আপনার এমন ভিডিও করব আমার ভিডিও ও তখন ইউজলেস মনে হবে সবার কাছে। রওশন দেখা যাবে। আভি দেখে নিন। কেবিন থেকে বেরিয়ে গেল আভি। বের হতেই সুভাকে দেখেও নিজের ডেস্কে বসে আছে। আভিকে বের হতে দেখে দাঁড়িয়ে যায় সুভা। ভয় পাচ্ছে ও যদি আভি ওকে কিছু বলে তার জন্য। কিন্তু আভি সুভাকে কিছুই বলল না, শুধু কর্মরে দৃষ্টিতে তাকিয়ে বের হয়ে গেল। আভি চলে যেতেই সুভা হাফ ছেড়ে বসে পড়ল। কিন্তু পরক্ষণেই ওর খেয়াল হয় আভির গায়ে রওশনের শার্ট ছিল। সুভা রওশন নিজের শার্ট ইনাকে কেন দিলেন? বাই চান্স ইনি রওশনের রিলেটিভ নন তো? ঘাবড়ে যদি এমনটা হয় রওশন তো আমাকে আজ মেরাই ফেলবে। ভয় ভয় কার চেহারা দেখে আজ ঘর থেকে বের হয়েছিলাম আমি? হঠাৎ ল্যান্ডলাইনে কল আসতেই নিজের ভাবনা সাইডে রেখে রিসিভ করে সুভা। কিছু বলার আগেই অপর পাশ থেকে বলতে শুরু করে কেউ, আজকে কি আমার ব্রেকফাস্ট আর লাঞ্চ সোজা ডিনার টাইমে দেওয়ার ইরাদা তোমার? সুভা না না রওশন আমি এখনই আনছি। রওশন কল কেটে দেয়। সুভা এক দৌড়ে ক্যাফেতে চলে যায় রওশনের জন্য খাবার আনতে। লেট হলে দেখা যাবে ওকেই না খেয়ে ফেলে। ক্লাবে বসে আছে আভি। কিন্তু যখন থেকে আভি এখানে এসেছে অদ্ভুত লাগছে ওর কাছে। বেশ কিছুক্ষণ ধরে ওর মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে, ওর উপর নজর রাখছে। কিন্তু সন্দেহ করার মতো কাউকে পাচ্ছে না ও। সবাই নিজেদের মতো ব্যস্ত, এর মধ্যে কাকে সন্দেহ করবে ও ভেবে পাচ্ছে না। শেষ গ্লাসের ড্রিঙ্কটুকু শেষ করে উঠে দাঁড়ায় আভি। আশেপাশে আবারও ভালো করে নজর বুলিয়ে কাউন্টারে বিল দিতে চলে যায় ও। পকেট থেকে কার্ড বের করে কাউন্টারে বিল দেওয়ার জন্য দেয় ও। ম্যানেজার কার্ডটা মেশিনে সুইপ করে আভির দিকে তাকিয়ে বলে, স্যার আপনার কার্ড ব্লক করা। আভি কি চমকে, অসম্ভব। আবার চেষ্টা করুন, হয়তো আপনাদের মেশিনে সমস্যা। ম্যানেজার আভিকে দেখিয়েই আবারও কার্ডটা মেশিনে সুইপ করল, কিন্তু ফল একই। স্যার মেশিনে কোনো সমস্যা নেই, আপনার কার্ড সত্যিই ব্লক। আপনি ক্যাশ বা ফোনপে করতে পারেন। ম্যানেজারের কথায় আভি হা হয়ে যায়। নিশ্চয়ই রওশন কাজ এটার। রওশন ওর কার্ড ব্লক করে দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আভি কখনো ক্যাশ নিয়ে ঘুরে না, আর ফোনপে করার জন্য কোনো অ্যাকাউন্টও ও খুলেনি। কখনো প্রয়োজনই পড়েনি তাই। কিন্তু এখন কি করবে আভি? বিল দিবে কিভাবে? প্রচুর রাগ লাগছে ওর। মনে মনে হাজার বার রওশনকে গালি দিয়ে ফেলেছে ও। আভি আইম ব্রোক। আহত কণ্ঠে, আমার কার্ড ব্লক করে দিয়েছে? সিরিয়াসলি? তুই সত্যিই কি আমার ভাই? আমার সাথে এমনটা কিভাবে করতে পারিস তুই? এখন আমি বিল দিব কিভাবে? কনফিউজড হয়ে বিড়বিড় করছে আভি।
ম্যানেজার এখনো আভির দিকে তাকিয়ে। আভি আড়ি চোখে ম্যানেজারের দিকে তাকায়, তারপর একটু সাইডে সরে গিয়ে রওশনের নাম্বারে কল করে। কিন্তু অনেকবার কল করা সত্ত্বেও রওশন রিসিভ করে না। আভি ইচ্ছে করে ফোন ধরছে না। আগে এই পরিস্থিতি থেকে বের হই, তারপর তোর সাথে বোঝাপড়া করব। ফোনটা পকেটে রেখে আবারও ম্যানেজারের সামনে চলে আসে আভি। আভি আসলে বিষয়টা হচ্ছে, আমার ভাই মজা করে আমার কার্ডটা ব্লক করে দিয়েছে, আর আমি গতকালই দেশে ফিরেছি, তাই ফোনপে করার জন্য কোনো অ্যাকাউন্ট খোলার সময় পাইনি, আর ক্যাশও নেই। আমতা আমতা করে, কিন্তু আপনি অবশ্য আমার ভাইকে চিনবেন। জোরপূর্বক হাসার চেষ্টা করে। রওশন রায়জাদা, আর আমি তার একমাত্র ভাই আভি রায়জাদা, তাই আপনি একদম বিলের টেনশন করবেন না। আমি স্যার, আপনার আর বিল দিতে হবে না, আভির কথার মাঝে বলল ম্যানেজার। আভি প্রাণপণে ম্যানেজারকে পটানোর চেষ্টা করছিল যেন এই মুহূর্তে বিল নামক ঝামেলা থেকে বাঁচতে পারে। কিন্তু ম্যানেজারে কথায় ও চুপ হয়ে যায়। আভি বিল দিতে হবে না মানে? অবাক হয়ে। ম্যানেজার, আপনার বিল দিয়ে দেওয়া হয়েছে। আভি কে দিল? ম্যানেজার, আপনি যখন ফোনে কথা বলছিলেন একজন লেডি আপনার বিল পে করে দিয়েছে। আভি, লেডি? হোচকিয়ে, কে ছিল আপনি বলতে পারবেন? ম্যানেজার, সরি স্যার, আমার জানা নেই। এক্সকিউজ মি। ম্যানেজার তার কাজে ব্যস্ত হয়ে পড়েন। আভি ভেবে পাচ্ছে না কারোর উপর এত ভালোবাসাট। আভি কে হতে পারে এই লেডি? ভেবে, আমার কোনো এক্স গার্লফ্রেন্ডের মধ্যে কেউ না তো? মজা করে হেসে, ধুর, এত ভেবে আমার কাজ নেই। ক্লাব থেকে বেরিয়ে আসে আভি। বাইকে উঠতে উঠতে আবারও রওশনের নাম্বারে কল করে কিন্তু এবার কল রিসিভ করে রওশন। কল রিসিভ হতেই আভি বলতে শুরু করে, আভি, আমি তোমার সাথে দেখা করতে চাই এক্ষুনি। কোথায় দেখা করবে সে অ্যাড্রেস বলে কল কেটে দেয় আভি। টাইসেলকে গোসল করিয়ে ড্রায়ার দিয়ে ওকে শুকাচ্ছে শুভা। আর টাইসেলও একদম শান্ত হয়ে দুপা ভাঁজ করে আর বাকি দুপায়ে দাঁড়িয়ে শুভার মুখের দিকে তাকিয়ে আছে। শুভা গোসল করে অনেক ফ্রেশ লাগছে, তাই না টাইসু? দেখ তো তোকে কত সুন্দর দেখা যাচ্ছে গোসল করানোর পর। সাদা লোমগুলো একদম মুক্তার মতো সাদা আর তুলোর মতো সফট হয়ে গেছে। কত সুন্দর দেখাচ্ছে। কিন্তু তুই এক নাম্বার নোংরা। যতবারই গোসল করানোর চেষ্টা করি সারা বাড়ি ছুটাছুটি করিস। বলছি, তুই এত নোংরা কেন? তোর আগের ফ্রেন্ড হয়তো এমন নোংরা ছিল, তাই তোকেও তার মতোই বানিয়েছে, তাই না? কিন্তু এখন তুই আমার সাথে থাকিস, আর আমি নোংরা একদম পছন্দ করি না, বুঝেছিস? আমার সাথে থাকতে হলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে হয়ে থাকতে হবে, বুঝেছিস? শুভা টাইসেলকে শুকাতে শুকাতে কথাগুলো বলছে। টাইসেলও সুন্দর নিজের লেজ নাচাচ্ছে শুভার কথায়। মনে হচ্ছে যেন শুভার সব কথা বুঝতে পারছে ও। শুভা হাসছে ওর কাজে। শুকানো শেষ করে টাইসেলকে কোলে তুলে বিছানায় বসে পড়ে শুভা। ওর গালে হাতের তালু দিয়ে আদর করে ডলতে ডলতে বলে ও, শুভা, তুই এত কিউট কেন? একদম টেডি বিয়ারের মতো। কত সফট আর কিউট। তার উপর আমার সব কথা বুঝিস। পার্থক্য একটাই যে তুই আমার রিয়েল টেডি বিয়ার। টাইসেল জিভ বের করে হাসছে। ছোট ছোট চোখ দুটো সাদা লোমে অনেকটা ঢাকা, তবুও মায়াবী চাহনি স্পষ্ট বোঝা যায়। শুভা প্রতিদিন টাইসেলের সাথে এভাবে কথা বলে। ওর সারাদিনের ক্লান্তি যেন টাইসেলের সাথে কথা বললে একদম হাওয়া হয়ে যায়। ওর মনের সব কথা ও শেয়ার করে টাইসেলের সাথে। আর টাইসেলও সবসময় খুব মনোযোগ সহকারে শুভার প্রতিটা কথা শোনে।
যেন সুভার প্রতিটা কথা ও বুঝতে পারে, অনুভব করতে পারে। সুভা টাইসেলকে কোলে নিয়ে বারান্দায় চলে আসে। টাইসেলের গায়ে হাত বুলাতে বুলাতে বাইরে তাকিয়ে বলতে শুরু করে ও, সুভা জানিস টাইসু, আজকে রওশনের কেবিনে আমি একটা ডায়েরি পেয়েছি। আর ডায়েরিটায় কি ছিল জানিস? রওশনের মনের কথা ছিল। ও কাউকে ভালোবাসে টাইসু, অনেক ভালোবাসে, বলতে গেলে অতিরিক্ত ভালোবাসে। কথাগুলো বলতে গিয়ে মুখে বিষণ্ণতা ছেয়ে যায় সুভার। অজান্তেই চোখ দুটো ভরে যায় ওর। একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে আবারও হাসি টেনে বলতে শুরু করে সুভা, সুভা আমি অনেক খুশি রওশনের জন্য। রওশনের জীবনেও এমন কেউ আছে যাকে সে এতটা ভালোবাসে। মেয়েটা কতটা লাকি, তাই না টাইসু? সুভা রেলিংয়ের সাথে হেলান দিয়ে বসে পড়ে। টাইসেলও সুভার কোল থেকে নেমে ওর গা ঘেঁষে বসে ওর দিকে তাকায়। সুভা আমি জানি তুই কি ভাবছিস। তুই এটাই ভাবছিস যে আমার কেন খারাপ লাগছে, তাই না? একটা সত্য কথা বলি টাইসু, তোকে তো বলতেই পারি। তাছাড়া এখানে তো আমরা দুজনেই, তাই কেউ জানতেও পারবে না। আসলে টাইসু আমার সত্যিই খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, কান্নাও আসছে। রওশন কেন তাকে ভালোবেসে? রাগ দেখিয়ে, আর ভালোবাসলেও এতটা কেন ভালোবাসে? যখন ডায়েরিটা পড়ছিলাম আমার কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন ডায়েরির প্রতিটা শব্দ আমাকে নিয়ে লেখা। আমি সত্যিই অনুভব করছিলাম যে ডায়েরির প্রতিটা শব্দ, প্রতিটা লাইন, প্রতিটা কথা আমাকে নিয়ে তৈরি। কিন্তু আমি জানি এটা শুধু মাত্রই আমার ভুল ধারণা। তুই অবশ্য আবার ভাবছিস আমি কেন এসব বলছি আর কেনই বা আমার কষ্ট হচ্ছে, তাই না? তুইই বল আমার কষ্ট হবে না কেন? কারণ আমিও তো রওশনকে বলতে গিয়ে থেমে যায় সুভার। হ্যাঁ আমি মানলাম রওশন অনেক বদমেজাজি, খারুস, অ্যারোগেন্ট, রাগী, কখনো আমার সাথে সুন্দরভাবে কথা বলেন না, হাসেন না, শুধু নিজের হুকুম চালান। তবুও আমি নিজেকে আটকাতে পারি না তাকে ভালোবাসতে। এখন তুইই বল ভালোবাসায় কি কখনো কারো জোর চলে? আমি ভালোবেসে ফেলেছি তাকে। চাইলেও আমি রওশনকে ভালোবাসা বন্ধ করতে পারি না। কি করব আমি? অসহায়ভাবে টাইসু আমি সুভা টাইসেলের দিকে তাকাতেই দেখে ঘুমিয়ে পড়েছে ও। হেসে দেয় সুভা। পা গুটিয়ে একদম সুভার সাথে লেপ্টে ঘুমিয়ে পড়েছে টাইসেল। সুভা আমার কথা এখনো শেষ হয়নি আর তুই ঘুমিয়ে পড়লি? পচা টাইসেল মুখ ফুলিয়ে। রাত 11টা। অন্ধকার রাস্তার দুপাশে স্ট্রিট লাইটের আলোয় আলোকিত দেখা যাচ্ছে সব। নীরব রাস্তার একপাশে বাইক থামিয়ে দাঁড়িয়ে আছে আভি। এভাবে দাঁড়িয়ে থেকে বিরক্ত হচ্ছে আভি। বারবার হাতের ঘড়ি চেক করছে ওট। আভি সিরিয়াসলি? আমাকে যখন ও কোথাও আসতে বলে আমি টাইমের আগে পৌঁছে যাই, অথচ আমি যখন ওকে আসতে বলি এভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাই আমাকে। যদি ওই ভিডিওটা না থাকতো আমিও দেখিয়ে দিতাম অপেক্ষা কাকে বলে, কত প্রকার ও কি কি। বিরক্তিকর মুখ নিয়ে নিজে নিজেই কথাগুলো বলছে আভি। রাস্তায় পায়চারি করছে আভি। হঠাৎ সামনে তাকাতেই রওশনের গাড়ি আসতে দেখে থেমে যায় ওট। রওশনের গাড়িটা একদম আভির সামনে এসে থামে। গাড়ির গ্লাস নামিয়ে আভির দিকে তাকায় রওশন, তারপর বলে, রওশন কেন আসতে বললি? আভি কেন আসতে বলেছি? আভি গাড়ির দরজা খুলে রওশনের পাশের সিটে বসে পড়ে তারপর বলতে শুরু করে, আভি একদম না জানার ভান করবে না। তুমি আমার কার্ড ব্লক করে দিয়েছ। শুধু এটা না, আমার ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছ। এটার মানে কি? রওশন নিজের নাক ছিটকে ডান হাতের আঙ্গুল দিয়ে আভিকে দূরে ঠেলে দিতে দিতে বলে,
রৌশন, তোর শরীর থেকে বাজে স্মেল আসছে, দূরে সরে কথা বল। রৌশনের কথায় আভি বোকা বনে যায়। নিজের গা শুকে ও কিন্তু ওর গা থেকে পারফিউমের ঘ্রাণ আসছে, তবে হালকা অ্যালকোহলের স্মেলও আসছে। আভি রাগী দৃষ্টিতে তাকায় রৌশনের দিকে। ও ভালোই বুঝতে পারছে রৌশন ইচ্ছে করে এটা বলেছে কারণ আভি ড্রিঙ্ক করেছে। আভি একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। ভরকে গিয়ে, তুমি আমার কার্ড ব্লক করে দিয়েছ। তোমার কোনো ধারণা আছে আজকে আমি কত বাজে একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম? আমার কাছে টাকা ছিল না বিল দেওয়ার জন্য। আভি রায়জাদার কাছে টাকা ছিল না বিল দেওয়ার। ক্যান ইউ বিলিভ? রৌশন, ভুল তোর। আমার অনুমতি ছাড়া দেশে ফেরার শাস্তি এটা। তুই যদি ফিরে যেতে রাজি হোস আমি এখনই তোর সব অ্যাকাউন্ট রিনিউ করে দিব। আভি, তুমি আমাকে এখান থেকে তাড়ানোর জন্য এসব করেছ? অবাক হয়ে রৌশন, অস্বীকার করব না। আভি, হা, তুমি ভেবেছ তুমি আমার অ্যাকাউন্ট ব্লক করলে আমি ফিরে যাব? তুমি কতটা এভিল। কিন্তু তুমি যাই করো না কেন কোথাও যাব না আমি। এখানেই থাকবট। লাগবে না আমার তোমার টাকা। আমি নিজেও জব করি। আমার টাকাই আমার জন্য যথেষ্ট। রৌশন, ঠিক আছে, দেখা যাক সামান্য স্যালারির টাকা দিয়ে তুই কিভাবে আর কতদিন চলতে পারিস। আভি, তুমি চ্যালেঞ্জ করছো আমায়? ওকে, ফাইন, চ্যালেঞ্জ একসেপ্টেড। রৌশন, গেট আউট। আভি, হোচ কে? রৌশন, বের হ আমার গাড়ি থেকে। আভিকে গাড়ি থেকে বের করে চলে যায় রৌশন। আভি এখনো হা হয়ে দাঁড়িয়ে রৌশনের গাড়ির যাওয়ার পথে তাকিয়ে আছে। আভি, আমিও আভি রায়জাদা। দেখিয়ে দিব তোমাকে যে তোমার টাকা ছাড়াও আমি চলতে পারি। লাগবে না তোমার টাকা। শুনতে পারছ? চেঁচিয়ে জোরে জোরে রৌশনকে শুনিয়ে বলল আভি। কিন্তু রৌশনের গাড়ি এতক্ষণে চোখের আড়াল হয়ে গেছে। আজ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে সুভার। ওর স্বপ্ন ছিল যে একদিন বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাশন ডিজাইনারদের মধ্যে একজন হবে ও। আর এই স্বপ্ন পূরণের প্রথম ধাপ অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ করল সুভা আজ। ডিপার্টমেন্টে টপ করেছে ও, কিন্তু তবুও খুশি হতে পারছে না সুভা। কারণ এই খুশি ভাগ করার জন্য ওর পাশে কেউ নেই। এত আনন্দের একটা দিনেও আজ একা সুভা। তাই এত গুরুত্বপূর্ণ একটা মুহূর্তেও মুখে বিষণ্ণতা ওর। ইউনিভার্সিটির কার্যক্রম শেষ করে বেরিয়ে আসে সুভা কলেজ ভবন থেকে। রাস্তার একপাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে সুভা। রোদের তাপ প্রখর। শরীরে তাপ লেগে যেন পুড়ে যাবে এমন অবস্থা। তার উপর গাড়ির হর্নের শব্দ, মানুষের চেঁচামেচি, ধুলোবালি সব মিলিয়ে সুভার যেন মাথা ফেটে যাচ্ছে ব্যথায়। একটা রিকশা বা ট্যাক্সি কিছুই পাচ্ছে না ও। এমনিতেই আজ ওর মন খারাপ, তার উপর এমন জঘন্য পরিস্থিতি। যেন পুরো ইউনিভার্স আজ সুভার পিছু পড়েছে ওর বিষণ্ণ মনকে আরও বিষণ্ণ করতে। রোদে দাঁড়িয়ে থেকে ফর্সা মুখ লালচে হয়ে গেছে সুভার। ছায়াতে যে দাঁড়াবে সে সুযোগও নেই। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে ও, কিন্তু আজ যেন সব রিকশা একসাথে হরতালে নেমেছে। একটাও খালি রিকশা পাচ্ছে না, আর যেগুলো খালি আসে সেগুলো যেতে চায় না। রাগে দুঃখে সুভার ইচ্ছে করছে এখানে বসেই কেঁদে ফেলতে। সুভা, কি হচ্ছে আজ আমার সাথে? কাঁদো কাঁদো গলায় সুভা নিজে নিজে বিড়বিড় করছে। এমন সময় পেছনে থেকে কেউ সুভার জামা টেনে ধরে। কিছুটা হোঁচকিয়ে পেছনে ফিরতেই অবাক হয় সুভা। একটা 10-11 বছরের পিচ্চি ছেলে হাতে বড় একটা সাদা আর কালো গোলাপের তোড়া নিয়ে দাঁড়িয়ে। সুভা একবার ফুলের তোড়াটার দিকে তাকায়, তারপর ছেলেটার দিকে। ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে যে ফুলের তোড়ার ভারটা সে সামলাতে পারছে না।
বড় বড় চোখে গোলফ্রেমের প্রিসক্রিপশন চশমা। ফোলা ফোলা গালগুলো আরো ফুলিয়ে শুভার দিকে তাকিয়ে পিচ্চিটি। শুভাকে এভাবে নিজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পিচ্চিটি কপাল কুঁচকে অভিযোগ স্বরে বলতে শুরু করে, ওফো, আমি জানি আমি অনেক কিউট, তাই বলে কি আমার কষ্ট হয় না? কখন থেকে ধরে আছি এটা? আমার ছোট ছোট হাতে কি এত বড় আর ভারী জিনিস কুলোয় বলো? ছেলেটার কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় শুভা। ও কিছু বলবে তার আগেই ছেলেটি তোড়াটা একটু উপরে তুলে ওর হাতে ধরিয়ে দেয়। উফ, হাতটা আমার ব্যথা হয়ে গেল। হাত ঝাড়তে ঝাড়তে বলল ছেলেটি। শুভা না হেসে পারল না ছেলেটির কথায়। হালকা হেসে পিচ্চিটিকে বলল ও, শুভা বাবু, এইটা কার? আর তুমি আমাকে দিচ্ছ কেন? শুভার কথাটা যেন ছেলেটার পছন্দ হল না। কোমরে দুহাত গুজে চোখ দুটো ছোট ছোট করে শুভাকে বলে সে, বাবু? কে বাবু? আমি কোনো বাবু না। আমি কত বড় তুমি দেখতে পাও না? হ্যাঁ, তোমার থেকে একটু ছোট হব তাই বলে বাবু না। আর এটা যেহেতু তোমার হাতে দিয়েছি অবশ্যই তোমার জন্যই হবে। তোমরা মেয়েরা সত্যিই কত বোকা হও, না বললে নিজে থেকে কিছুই বুঝো না। ছেলেটা নিরাশ হওয়া ভঙ্গিতে কথাগুলো বলল শুভাকে। শুভা তো পুরোই হা হয়ে গেছে তার কথা শুনে। এতটুকু পিচ্চি ছেলে কতটা পাকা পাকা কথা বলছে ভেবেই অবাক লাগছে ওর। এতটুকু বয়সে হয়তো শুভা ঠিকমতো কথাও বলতে পারত না, আর এ নাকি এমন ম্যাচুরভাবে কথা বলছে। আর তার উপর এর অ্যাটিটিউড লেভেল, মাশাআল্লাহ। নিজেকে সামলে বিস্মিত চোখে বলতে শুরু করে ও, শুভা, এটা আমার জন্য? কে দিয়েছে? তুমি? শুভার কথায় পিচ্চিটি ঠোঁটে হাসি টেনে মাথাটা উপরে নিচে নাড়িয়ে বলে, আমি আর ভাইয়া মিলে চুজ করেছি। কালো গোলাপ ভাইয়ার পছন্দ আর সাদাটা আমার। দুটো একসাথে মিক্সড করে কত সুন্দর লাগছে তাই না? শুভা কি বলবে ভেবে পাচ্ছে না। এমনিতেই ছেলেটা ওর কাছে অপরিচিত, তার উপর সে আবার তার ভাইয়ার কথা বলছে। শুভাকে তোমার ভাইয়া? আর কোথায় সে? আর তুমি আমাকে এটা কেন দিচ্ছ? ছেলেটা শুভার কথায় নাক কুঁচকে বলল, উফ, তুমি কত প্রশ্ন করো, আমি এতগুলোর উত্তর দিতে পারবো না। আমার মুখ ব্যথা করছে। আমার কাজ শেষ, তাই আমি এখন যাই। টাটা। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ছেলেটা দৌড়। শুভা হা হয়ে তাকিয়ে তার যাওয়ার দিকে। কিছুটা দূরে একটা কালো রঙের গাড়ি দাঁড় করানো। ছেলেটা গাড়ির দরজা খুলে উঠতে গিয়েও উঠল না। দেখে বোঝা যাচ্ছে ভিতরের মানুষটি তাকে কিছু বলছে। শুভার ইচ্ছে করছে এগিয়ে গিয়ে দেখতে গাড়ির ভিতরের মানুষটি কে, কিন্তু তবুও দ্বিধা অনুভব হচ্ছে ওর। কেন এতটা দ্বিধা লাগছে তা ও নিজেও বুঝতে পারছে না। হুট করেই ছেলেটি আবারও দৌড়ে শুভার কাছে আসে। কিন্তু এবার তার হাতে একটা ছাতা। দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে সে, তোমার জন্য। ছাতাটা এগিয়ে দিয়ে ডান হাতে তোরা থাকায় বা হাত দিয়ে ছাতাটা নিল শুভা। শুভার মুখ থেকে বিস্ময়ের রেখা এখনো কাটেনি। ও যেন বুঝে উঠতেই পারছে না আসলে হচ্ছেটা কি। শুভাকে বাম হাত এগিয়ে দিতে দেখে ছেলেটি কোমরে হাত গুজে জ্ঞান দেওয়ার ভঙ্গিতে বলে, ওফো, তুমি কি এটাও জানো না যে কেউ কিছু দিল ডান হাত দিয়ে নিতে হয়, বাম হাত দিয়ে না? শুভা যেন আরেক দফা শক খেল। ছেলেটা সত্যিই ধানি লঙ্কা। একদম মুখের উপর ঠাস ঠাস জ্ঞান দিচ্ছে। শুভা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই ছেলেটি আবার বলতে শুরু করে,
আচ্ছা থাক, যেহেতু তোমার ডান হাত খালি না, আমি তোমাকে বাম হাতেই দিচ্ছি। এই নাও ছাতাটা ধরিয়ে দিয়ে। শুভা থ্যাংক ইউ। হেসে ছেলেটা ডান হাত দিয়ে ইশারা করে শুভাকে ঝুঁকিতে বলে। শুভাও কিছু না ভেবেই তার দিকে ঝুঁকে যায়। সাথে সাথে চট করে ছেলেটি শুভার গালে চুমু দিয়ে দেয়। শুভা যেন আরেকটা ঝটকা খায়। ছেলেটি শুভার গাল আলতো করে নিজের হাত দিয়ে ঘষে দিয়ে বলে, তুমি দেখতে সত্যিই খুব কিউট। আর তোমার গালও অনেক সফট, একদম জাস্ট জেলি ক্যান্ডির মতো। হেসে, ও হ্যাঁ, আমি তো আমার নামই বলিনি। আমার নাম নীল। তুমি কিন্তু আমাকে ভুলে যেও না। আমি আবার আসব তোমার সাথে দেখা করতে। এখন আমি যাই। টাটা। হাওয়ার গতিতে এসে ঝড়ের গতিতে চলে গেল নীল। গাড়িতে গিয়ে উঠে বসতেই গাড়ি সামনের দিকে চলে গেল। শুভা এখনো তার অবাক চাহনি নিয়ে দাঁড়িয়ে। পিচ্ছিটা কে? কোথা থেকে আসলো? ওকে কিভাবে চিনে? আর গাড়িতেই বা কে ছিল? এরকম হাজারো প্রশ্ন যেন শুভার মাথায় ঘুরপাক খেতে শুরু করেছে। শুভা ছাতাটার দিকে তাকায়। হালকা নীল রঙের ছাতাটা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। শুভা ছাতাটা খুলে মাথার উপর দিতেই ঝরঝর করে ওর উপর কতগুলো ফুলের পাপড়ি পড়ে। শুভা হেসে দেয়। এটা একদমই আশা করেনি ও। এতক্ষণ শুভার মুখে বিষণ্ণতা ছিল, কিন্তু এখন ওর মুখ জুড়ে হাসি। ছেলেটা যেন ঝড়ের বেগে এসে তুফানের বেগে চলে গেল। কিন্তু যেতে যেতে শুভার বিষণ্ণ মনকে ভালো করে দিয়ে গেল। দাঁড়িয়ে ছেলেটার কথা ভাবতে ভাবতেই একটা ট্যাক্সি এসে থামে শুভার সামনে। শুভাও কিছু না ভেবে উঠে বসে। অনেক কষ্টে ট্যাক্সিটা পেয়েছে, একে কোনো মতেই হাত ছাড়া করতে চায় না ও। ট্যাক্সিতে বসে ভালো করে তোড়াটা দেখতে শুরু করে শুভা। খুব মিষ্টি ঘ্রাণ আসছে ফুলগুলো থেকে। এর মধ্যেই তোড়ার ভিতরে একটা কাগজ দেখতে পায় ও। শুভা সাথে সাথে কাগজটা তুলে পড়তে শুরু করে, কংগ্রেচুলেশনস ফর ইউর গ্র্যাজুয়েশন, সাথে দুটো হার্ট আঁকা। নিমিষেই শুভার চোখ ভিজে গেছে। ও ভেবেছিল আজকের দিনে ও একা। ওর আনন্দ ভাগ করার জন্য ওর পাশে কেউ নেই। কিন্তু একজন আগন্তুক ওর দিনটাকে এত স্পেশাল করে দিবে ও ভাবেনি। হোস্টেলে চলে আসে শুভা। নিজের রুমে এসেই ছাতাটা আর তোড়াটা টেবিলে রেখে দেয় ও। আজকের দিনটা ওর কাছে ভোলার মতো ছিল না। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে শুভা। চোখ বন্ধ করতেই নীলের ফোলা ফোলা গালের হাসিটা ভেসে উঠে চোখের। একটা বাচ্চা এতটা কিউট কিভাবে হয় ভাবছে ও। তার উপর তার কথাগুলো। ফোন বাজছে শুভার। উঠে বসে ব্যাগ থেকে ফোনটা বের করে ও। আননোন নাম্বার থেকে কল এসেছে। শুভা হ্যালো রিসিভ করে। ফোনের ওপাশ থেকে কথাগুলো শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না শুভা। ফোনটা কেটে যায়। শুভা এখনো যেন ঘোরের মধ্যে আছে। হঠাৎ করেই লাফিয়ে উঠে শুভা। ফোনে মিউজিক ছেড়ে উড়াধুরা নাচতে শুরু করে ও। ওর আনন্দ দেখে মানুষ ভাববে যেন কোনো বড় খাজানা পেয়েছে ও। এর মধ্যেই ওর রুমমেট প্রবেশ করে। শুভাকে এভাবে দেখে কিছুটা অবাক হয় সে। শুভা, কি হয়েছে? তোকে এত খুশি দেখাচ্ছে কেন? শুভা অবভিয়াসলি খুশি হওয়ারই ব্যাপার। তুই জানিস কার ফোন এসেছে? কার? শুভা, রায়জাদা ইন্ডাস্ট্রিজ। ভাবতে পারছিস তুই? রায়জাদা ইন্ডাস্ট্রিজ থেকে কল এসেছে যে তারা আমাকে তাদের ফ্যাশন হাউস ডিপার্টমেন্টের জন্য হায়ার করতে চান। আর কালকে সকালেই ইন্টারভিউ। শুভার কথায় যেন ওর রুমমেটের মুখ হা হয়ে যায়।
রায়জাদা ইন্ডাস্ট্রিজ যেখানে কাজ করা কোনো স্বপ্নের থেকে কম না, সেখান থেকে শুভার জন্য কল এসেছে ইন্টারভিউয়ের জন্য। অবশ্যই অভাবনীয় ঘটনা। শুভা, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় আর স্মরণীয় দিন। আমি এই দিনের কথা কখনো ভুলব না, কখনো না। ছাতাটার দিকে তাকিয়ে বর্তমানে বারান্দায় বসেই ১.৫ বছর আগের ঘটনা মনে করে নিজেই হাসছে শুভা। পাশেই টাইসেল ঘুমিয়ে উঠে দাঁড়ায় শুভা। রুমে ঢুকেই সেই ছাতাটার দিকে নজর যায় ওর। সুন্দর করে নিজের বেডের পাশে সাজিয়ে রেখেছে শুভা ছাতাটা। সময় কত দ্রুত বদলে যায়। ১.৫ বছর আগের শুভা আর আজকের শুভার মধ্যে কতটা তফাৎ তা প্রতিদিনই অনুভব করে শুভা। সেদিনের পর থেকে কখনো পেছনে ফিরে তাকায়নি শুভা, শুধু সামনের দিকে এগিয়েছে। নিজের সব স্বপ্ন, সব ইচ্ছে পূরণ করেছে ও। আর এর একমাত্র ক্রেডিট যায় রৌশনকে। যদি রৌশন শুভা সুযোগ না দ্বিতীয় সুযোগ না দিত, তাহলে হয়তো আজও সে পুরোটা শুভাই রয়ে যেত। টাইসেলের দিকে তাকিয়ে সেদিনের ইন্টারভিউ এর কথা ভেবেই হেসে দেয় শুভা। কত বড় গন্ডগোল করে ফেলেছিল ও। তবুও রৌশন ওকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে নিজেকে প্রমাণ করার। সাথে টাইসেল নামক মিষ্টি শাস্তিও রৌশনই দিয়েছে ওকে। কিন্তু মাঝে মধ্যে আজও ভাবে শুভা নীলের কথা। কে সে নীল? এখন কোথায় আছে ও, কার সাথে আছে? নীল সেদিন বলেছিল আবার আসবে শুভার সাথে দেখা করতে, কিন্তু আজ ১.৫ বছরেও একবারের জন্য তার দেখা পায়নি শুভা। নীল যেন শুভার কাছে এখনো মিস্ট্রি হয়ে আছে। এইদিকে নীল, নীল তুমি এখানো জেগে আছো? ওপেন দ্য ডোর। হাতে দুধের গ্লাস নিয়ে নীলের দরজার বাইরে দাঁড়িয়ে আছে রৌশন। কয়েকবার টোকা দেওয়ার পর দরজা খুলে মাথাটা বাঁকিয়ে রৌশনের দিকে তাকায় নীল। নীল, আমি ঘুমিয়েছিলাম। রৌশন লায়ার। দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল রৌশন। নীলও ওর পিছু পিছু চলে গেল। বেডের উপর মোটা একটা বই রাখা। রৌশনের আর বুঝতে বাকি রইল না যে নীল সাহেব না ঘুমিয়ে এই বই পড়ছিল। বইটা হাতে নেয় রৌশন। ডিটেকটিভ বুক। রৌশন বুঝতে পারে না এতটুকু বাচ্চা ছেলে এমন ডিটেকটিভের বই পড়ে কি মজা পায়। বইটা রেখে দুধের গ্লাসটা এগিয়ে দেয় রৌশন নীলকে। রৌশন, ড্রিঙ্ক ইট। নীল, না আমি খাবো না। নাক ফুলিয়ে রৌশনের পাশে বসে। রৌশন, কিন্তু কেন? তোমার তো দুধ পছন্দ। নীল, কারণ তুমি লেট এসেছ। আমি কতটা বোর হচ্ছিলাম তুমি জানো? রৌশন, জানি, কিন্তু কি করব বলো? তোমার মতো আমার যে আরেকটা ভাই আছে, ওকেও তো সামলাতে হয় আমার। তাই আজ একটু লেট হয়ে গেছে। বাট নেক্সট টাইম হবে না, প্রমিস। নীল, তোমার আরেকটা ভাই? ওই যে ও, আভির ছবি দেখিয়ে। রৌশন, হ্যাঁ ও। নীল, ও আচ্ছা ভাইয়া, ওকেও কি তুমি অনেক ভালোবাসো আমার মতো, নাকি আমার থেকে বেশি? রৌশন, উমম ভেবে, না বেশি না কম, একদম সমান সমান। নীলের নাক টেনে দিয়ে নীল হেসে দেয়। তারপর দুধের গ্লাস হাতে নিয়ে খেতে খেতে বলে, নীল, ও কেমন? তোমার মতো ভালো নাকি পচা? নাক কুচকে। রৌশন, উমম যখন আমার কথা শোনে তখন ভালো, আর যখন কথা শোনে না তখন পচা। একদম পচা। কথার ছলে ড্রয়ার থেকে নীলের মেডিসিনগুলো নিয়ে নেয় রৌশন। তারপর সেগুলো খাইয়ে দেয় ওকে। নীল হেসে দেয় রৌশনের কথা শুনে, তারপর বলে, নীল, ও কি কিউট। রৌশন, কিউট? না, এতটা কিউট না, অ্যাভারেজ। নীল, ও কি করে?
রৌশন বর্তমানে সিবিআই গেম খেলছে। দীর্ঘশ্বাস ছেড়ে, সিবিআই অফিসার। রৌশনের কথা শুনে নীল কৌতূহল নিয়ে বলতে শুরু করে, নীল সিবিআই? ওয়াও! রৌশন বেড থেকে বইটা তুলে সেটার পাতা উল্টাতে উল্টাতে বলে, রৌশন, তোমার ডিটেকটিভ স্টোরি অনেক পছন্দ, তাই না? নীল: হ্যাঁ, আমি বড় হয়ে ডিটেকটিভ হতে চাই, অনেক ইন্টেলিজেন্ট ডিটেকটিভ। রৌশন: হবেট, আই ট্রাস্ট ইউ। কিন্তু এখন স্লিপিং টাইম, ঘুমোতে হবে, চলো তাড়াতাড়ি শুয়ে পড়োট। নীলকে শুয়ে দিয়ে ওর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে লাইট নিভিয়ে দেয় রৌশন। নীল: গুড নাইট ভাইয়া। রৌশন: গুড নাইট, ঘুমাও। ডেস্কে বসে গভীর মনোযোগ দিয়ে কিছু একটার হিসাব করছে আভি। এক হাতে ট্যাব, আরেক হাতে কলম আর নোটবুক। খুব ভেবে চিনতে কিছু কিছু লিখছে তো কিছু কাটা দিচ্ছে। আভি: ক্লাবে যাওয়া ক্যান্সেল, ক্রস দিয়ে, বাইরের খাবার ক্যান্সেল, এক্সট্রা সব খরচ ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, সব কেটে দিয়ে। বিরক্ত হয়ে ট্যাব আর কলম টেবিলে রেখে দেয় আভি। আভি: সব ক্যান্সেল করে দিয়েছি, আমিও দেখিয়ে দিব, তোর টাকা ছাড়াও অনেক ভালো করে চলতে পারি আমি। দুপুরের সময় সব স্টাফরা লাঞ্চ করছে। কেউ কেউ ক্যান্টিনে গিয়ে তো কেউ বাসা থেকে আনা খাবার খাচ্ছেন। শুভা নিজের কাজ শেষ করে ঘড়ির দিকে তাকাতেই দেখে 2টা বাজছে। এই সময় রৌশনের খাবার দিয়ে আসতে হয় ওর কেবিনে। শুভার নিজের ডেস্কে রাখা লাঞ্চ বক্সটা তুলে ক্যান্টিনে চলে যায়। রৌশনের জন্য ক্ষীর রান্না করে এনেছে ও। অফিসের ক্যান্টিন থেকে রৌশনের জন্য খাবার নিয়ে সাথে নিজের রান্না করা ক্ষীরটুকুও নিয়ে নেয় শুভা। সব খাবার ট্রেতে সাজিয়ে রৌশনের কেবিনের সামনে চলে আসে ও। এক হাতে ট্রে নিয়ে আরেক হাত দিয়ে সাবধানে কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে শুভা। একবার শুধু সকালেই এ কেবিনে প্রবেশ করেছিল ও রৌশনকে কফি দেওয়ার জন্য। এরপর আর কাজের জন্য আসা হয়নি ওর। আর না রৌশন ওকে আসতে বলেছে। কেবিন পুরো অন্ধকার হয়ে আছে। শুভা কিছুটা বিস্মিত হয়ে পা টিপে ভিতরে প্রবেশ করে। কেবিনের সবগুলো জানালার পর্দা আটকানো, এজন্যই এত অন্ধকার। আশেপাশে চোখ বুলিয়ে রৌশনকে খুঁজে শুভা, তখনই ওর চোখ যায় শেলফের পাশে। জানালার সামনের সোফায় শুয়ে আছে রৌশন। এক হাতে মাথা ভর দিয়ে আরেক হাতে একটা বই বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে ও। এজন্যই রুম অন্ধকার করে রেখেছে রৌশন। চোখে সামান্য আলো পড়লেই বা সামান্য শব্দেই ঘুম ভেঙে যায় ওর। তাই হয়তো অয়নকে বলে সব পর্দা বন্ধ করে রেখেছে রৌশন, যেন ওর ঘুমে ব্যাঘাত না ঘটে। রৌশনকে এভাবে ঘুমাতে দেখে হালকা হাসে শুভা। আলতো পায়ে হেঁটে টেবিলে খাবারের ট্রেটা রেখে দেয় ও। তারপর পা টিপে টিপে রৌশনের সামনে গিয়ে দাঁড়ায়। ঘুমের মধ্যেই কপালে ভাঁজ পড়ে আছে রৌশনের, যেটা দেখে হেসে দেয় শুভা। সাবধানে রৌশনের মাথার সামনে হাঁটু মুড়ে বসে পড়ল ও। গভীর দৃষ্টি নিয়ে রৌশনের মুখের দিকে তাকিয়ে আছে শুভা। আজ প্রথমবার রৌশনকে এতটা কাছ থেকে দেখছে শুভা। পর্দার ফাঁকে ফাঁকে সরু হয়ে আলো প্রবেশ করছে ভিতরে। সে আলোতে ঘুমন্ত রৌশনকে দেখছে শুভা। রৌশন জেগে থাকলে অবশ্য কখনো ওর এতটা কাছে আসার সাহস বা সুযোগ কোনোটাই পেত না ও। নিখুঁত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভা রৌশনের দিকে। ওকে এভাবে ঘুমন্তভাবে দেখলে কেউই বলবে না যে লোকটা এতটা রাগী। রৌশনের নাকের ডগায় সূক্ষ্ম একটা কালো তিল। দূর থেকে অতটা স্পষ্ট দেখা না গেলেও কাছ থেকে পুরো স্পষ্ট দেখা যায়। নাকের ডগায় তিল থাকার কারণেই হয়তো সারাদিন নাকের ডগায় রাগ থাকে রৌশনের। রৌশন বুকে বই জড়িয়ে আছে।
শুভা বইটার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বিড়বিড় করে বলতে শুরু করে। শুভা বইটাও কতটা ভাগ্যবান, কিছু সময়ের জন্য হলেও আপনার বুকে জায়গা পেয়েছে। দীর্ঘশ্বাস ফেলে শুভার যেন বইটার উপর হিংসে হচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টিতে বইটার দিকে তাকায় ও তারপর হঠাৎ করেই দুষ্টু হেসে বইটার দিকে হাত বাড়ায় শুভা। খুব সাবধানে বইটা ধরে ও। কিন্তু ভয় হচ্ছে শুভার, যদি বই টান দিল রওশনের ঘুম ভেঙে যায় তখন। শুভা না থাক, সরানো লাগবে না। ভয় ভয় শুভা ভয় ভয় বইটা ছেড়ে দিয়ে হাত সরিয়ে আনতেই রওশন ওর হাত ধরে ফেলে। শুভা চমকে রওশনের দিকে তাকাতেই দেখে রওশন ওর দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। সাথে সাথে ঘাবড়ে হন্তদন্ত হয়ে সরে যাওয়ার চেষ্টা করতেই পড়ে যায় শুভা। শুভা আমার কোমর, চেঁচিয়ে। রওশন বি কেয়ারফুল স্টুপিড। রওশন সাথে সাথে উঠে বসে। শুভা কাদো কাদো মুখ করে নিজের কোমরে হাত দিয়ে ওভাবেই ফ্লোরে বসা অবস্থাতেই আছে। রওশন উঠে শুভার হাত ধরে টেনে তোলে ওকে। রওশন ঠিক আছো তুমি? লেগেছে বেশি? শুভা উহুম, লাগেনি। মাথা নাড়িয়ে। রওশন কি করেছিলে তুমি? শুভা কিছু না তো। আমতা আমতা করে। রওশন তাহলে আমাকে সজাগ দেখে এভাবে ভয় পেয়ে গেলে কেন? শুভা আমি সত্যি কিছু করিনি, প্রমিস। আমি আপনার জন্য লাঞ্চ নিয়ে এসেছিলাম কিন্তু এসে দেখি আপনি ঘুমাচ্ছেন। আমি তো ফিরেই যাচ্ছিলাম তখন দেখি আপনি বই জড়িয়ে ঘুমিয়ে আছেন। আমি ভেবেছিলাম যে হয়তো বইটার জন্য আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, তাই আমি শুধু বইটা নেওয়ার চেষ্টা করছিলাম, ঠিক তখনই আপনি জেগে গেলেন। আর আপনি হঠাৎ এভাবে জেগে যাওয়ায় আমি ঘাবড়ে যাই, ঘাবড়ে সরে গিয়ে উঠতে নিলেই পড়ে যাই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চুপ হয়ে যায় শুভা। ভয় পেয়ে আছে ও এখনো। না জানি রওশন ওকে বকা দেয় এ কাজের জন্য সে ভয়ে। কিন্তু রওশন ওকে কিছুই বলল না। উল্টো টেবিল থেকে পানির গ্লাস তুলে শুভার হাতে ধরিয়ে দিয়ে বলে ও, রওশন ড্রিঙ্ক ইট। গলা শুকিয়ে গেছে হয়তো তোমার। কথাটা বলেই ও ওয়াশরুমে চলে যায়। রওশন চলে যেতেই যেন শুভা হাফ ছেড়ে বাঁচল। গ্লাসের পানিটুকু এক নিঃশ্বাসে শেষ করে দীর্ঘ শ্বাস ফেলে বলে ও, শুভা সত্যিই গলা শুকিয়ে গিয়েছিল। রওশন তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়। ওকে বের হতে দেখেই শুভা তাড়াতাড়ি গ্লাসটা টেবিলে রেখে সোজা হয়ে দাঁড়ায়। রওশন শুভার দিকে এক পলক তাকিয়ে টেবিলে গিয়ে বসে। খাবারের উপর থেকে ঢাকনা সরাতেই কিছুটা অবাক হয় ও। শুভা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে রওশনের দিকে। রওশন কিছু বলবে সে অপেক্ষায় ও। রওশন তুমি রান্না করছো? শুভা হুম। মুচকি হেসে। রওশন থ্যাংক ইউ বলেই খেতে শুরু করে ও। শুভা মুচকি হেসে হেসে দেখছে রওশনকে। রওশনের থ্যাংক ইউটাও যেন এই মুহূর্তে ওর কাছে অনেক স্পেশাল। টু বি কন্টিনিউড।